সময়টা জানুয়ারি মাসের শেষের দিকে, তখনও হালকা শীত শীত ভাব আছে। ভোর 6টার দিকেও রাত রাত একটা ভাব। সন্ধ্যায় যেমন আলো ছায়ার মিশ্রণে হালকা অন্ধকারাচ্ছন্ন একটা ভাব থাকে, ঠিক সেরকমই। প্রাইভেট কোম্পানিতে জব করার কারণে মাঝে মাঝে আমাদের নাইট শিফটেও কাজ করতে হয়। সেদিনও আমার নাইট শিফট ছিল। রাত 3টার পর আর তেমন কোনো কাজ ছিল না, তাই বাকিটা সময় বসে বসেই পার করতে হচ্ছিল। এবং তেমন প্রেশার না থাকায় সেদিন আমি ভোর 5:30টায় অফিস থেকে বের হয়ে যাই। অফিস থেকে বের হয়ে বাসে উঠে যাই। ভোরের দিকে রাস্তা ফাঁকা হওয়াতে বনানী থেকে খিলক্ষেত যেতে আমার বেশি সময় লাগে না। 10 মিনিটের মধ্যে আমি খিলক্ষেত নেমে যাই। অতঃপর আমি ওভারব্রিজ পার হয়ে খিলক্ষেত বাজারে চলে আসি রিক্সা নেওয়ার জন্য। এই সময়টা ভালোই লাগছিল আমার কাছে। আবছা আবছা অন্ধকার, এর মধ্যে হালকা একটা শীতল বাতাস। আমি বাজারে এসে একটা রিক্সার কাছে যেয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, মামা, উত্তরপাড়া যাবা? আমার কথায় রিক্সাওয়ালা যেন কিছুটা বিরক্ত হলো এবং বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আমাকে ইশারা দিয়ে রিক্সায় উঠতে বলল। এখানে রিক্সাওয়ালার একটু বর্ণনা দেই। বয়স 40 কি 45 হবে, স্বাস্থ্য ভালো, গোলগাল চেহারা, মাথায় চুল কম এবং মুখে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, পরনে একটা সোয়েটার পরা। অন্ধকারের কারণে কালারটা প্রপারলি বুঝতে পারিনি, কিন্তু ডার্ক কালার হবে। এবার আসি মূল ঘটনায়। আমি রিক্সায় উঠে বসি। বাজার থেকে আমার বাসা যেতে 10-15 মিনিটের মতো লাগে। রিক্সা চলছে। আমার যেহেতু স্মোক করার অভ্যেস আছে, তাই আমি একটা সিগারেট ধরিয়ে নিলাম এবং সিগারেট খেতে খেতে ওয়েদারটা উপভোগ করতে করতে আমি যেতে লাগলাম। সিগারেট শেষ হতে হতে আমার বাসার সামনে চলে আসলাম। আমি রিক্সা থেকে নেমে ওয়ালেট থেকে টাকা বের করে ভাড়া দেওয়ার জন্য রিক্সাওয়ালাকে বললাম, মামা, ভাড়াটা নাও। ভাড়া নেওয়ার জন্য রিক্সাওয়ালা আমার দিকে তাকানোর পর আমি যা দেখলাম সেটার ব্যাখ্যা আজ পর্যন্ত আমার কাছে নেই। দেখি যে রিক্সাওয়ালা সেই আগের 40-45 বছরের মামা না, চেঞ্জ হয়ে গেছে। 20-22 বছরের একটা ছেলে, পরনে সাদা টি শার্ট। আরো অবাক করা বিষয় হচ্ছে রিক্সাওয়ালাও খুব অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। দুজনেই যেন কোনো হিসাব মিলাতে পারছি না। নীরবতা ভেঙে রিক্সাওয়ালা ছেলেটা আমাকে জিজ্ঞেস করল, মামা, আপনি আমার রিক্সায় উঠছিলেন? আমার তো মনে হইতেছে আমি কোনো মুরব্বীরে লয়ে আইছি। ছেলেটার কথা শুনে তখন সবকিছু যেন আমার কাছে একটা ঘোরের মতো লাগছিল। তাই আমি আর কোনো কথা না বলে ছেলেটার হাতে ভাড়াটা দিয়ে সোজা বাসায় ঢুকে গেলাম। আকাশে চাঁদ থাকলেও তার আলো যেন ঘরের ত্রিসীমানায় আসতে সাহস পাচ্ছে না। চারিদিকে কেবল অশুভ শক্তির চাপা শব্দ। লিসার পিতৃগৃহে আসন পেতে বাগলার দাদু আর লালা দাদু যখন লিসাকে দেখলেন, তাদের অভিজ্ঞ চোখ এক পলকে বুঝে গেল এ কোনো সাধারণ রোগ নয়। লিসার উপরে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। লিসার শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, সেই সাথে বাসা বেঁধেছিল বহু রোগ। কাল বিলম্ব না করে দুই বন্ধু মিলে প্রস্তুত হলেন গুরুত্বপূর্ণ আচারের জন্য। লিসাকে রাখা হলো মাঝখানে, আর তার চারপাশে টানা হলো গণ্ডি। বাগলার দাদু ও লালা দাদু নিজেদের আসনে বসলেন। তাদের সামনে সাজানো হলো এই গুরুত্বপূর্ণ আচারের উপকরণ। তার ভেতরে ছিল মানুষের মাথার খুলি, মোমবাতি, অজানা গাছের ডাল, ছাই, একটি ঢোলের মতো বাদ্যযন্ত্র এবং রং। প্রথমে গণ্ডির চারপাশে মোমবাতি জ্বালিয়ে নিলেন দাদুরা। তারপর মানুষের মাথার সেই খুলির ওপর রং আর ছাই মিশিয়ে নিলেন। এরপরে বাগলার দাদু মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্রের প্রভাবে ঘরের বাতাস ভারী হয়ে উঠল, কিন্তু বাইরের অশুভ শক্তি যেন আরো ক্ষিপ্ত হল। বাগলার দাদু চোখ বন্ধ করে মন্ত্র পড়ছেন, আর লালা দাদু ঢোলের কাঠি হাতে নিলেন। তিনি মন্ত্র পড়া শুরু করে ঢোলে প্রথম বাড়ি দিতেই লিসার কণ্ঠস্বর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর হুঙ্কার, সেই সাথে গোঙানির শব্দ। দাদুরা থামলেন না। মন্ত্র আর ঢোলের শব্দ যেন লিসার শরীরের প্রতিটি স্নায়ুকে কাঁপিয়ে দিল। লিসা যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার শরীর ধনুকের মতো বেঁকে যাচ্ছে, যেন তার ভেতরের অশুভ শক্তিগুলো বেরিয়ে আসতে চাইছে। হেই কবিরাজ, তোরা মন্ত্রপাঠ আর ঢোল পেটানো বন্ধ কর। লিসার ভেতরে থাকা বদ জিনগুলো দাদুদের একের পর এক হুমকি দিতে থাকলো, কিন্তু দাদুরা সেসবের কোনো কিছুতে কান না দিয়ে আরো দ্রুত মন্ত্রপাঠ ও ঢোলে বাড়ি দিতে শুরু করলেন।
রাত যত গভীর হল ততই ভয়াবহ হয়ে উঠল বাড়ির পরিবেশ। বাগলার দাদু এবার সেই গাছের ছাল পুড়িয়ে নিলেন, যার ধোঁয়ায় চারপাশে এক তিক্ত গন্ধ ছড়িয়ে পড়ল। হঠাৎ বাগলার দাদু উঠে দাঁড়ালেন, তার চোখ দুটো যেন আলোয় ঝলমল করছে। তিনি লিসার চারপাশে গণ্ডির দিকে তাকিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে মন্ত্র পাঠ করা শুরু করলেন, আর লালা দাদু আরো দ্রুত ঢোল বাজাতে শুরু করলেন। অভিজ্ঞ বাগলার দাদুর কণ্ঠে মালির তান্ত্রিক গুরুর শেখানো গোপন প্রাচীন মন্ত্রপাঠ, সাথে লালা দাদুর অভিজ্ঞ হাঁপের ঢোলের সঙ্গ সইতে না পেরে লিসার শরীর থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়া। সেই ধোঁয়া যেন নিঃশ্বাসের মতো শুষে নিল মানুষের মাথার খুলিটি, আর সঙ্গে সঙ্গে গণ্ডির পাশে থাকা মোমবাতিগুলো দপ করে নিভে গেল, আর লিসা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তারপর তার জ্ঞান ফেরানো হল। পরিশেষে লিসার মুক্তি নিশ্চিত করে দুই বন্ধু লিসার হাতে একটি শক্তিশালী রক্ষা কবচ বেঁধে দিলেন। সেই কবচ ভেদ করে যেন কোনো অশুভ শক্তি আর তাকে স্পর্শ করতে না পারে। 2005 সালের এক কালো রাত পেরিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুটি প্রাণ। ততক্ষণে পূবের আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। দাদুরা সব কাজ শেষ করে লিসাদের বাড়ি থেকে বিদায় নিলেন। সেই ক্লান্তিকর ও এক কঠিন রাত পেরিয়ে বাগলার দাদু ও লালা দাদু গ্রামের পুরনো বিশাল এক গাছের নিচে এসে বসলেন। দুজনের চোখে এখনো রাতের ঘোর লেগে আছে। শরীর জীর্ণ দেখলেও তাদের ভেতরের শক্তি ছিল অটল। তারা নীরবে বসেছিলেন। সকালের স্নিগ্ধ বাতাস তাদের জীর্ণ শরীরে শান্তির পরশ বুলিয়ে দিচ্ছিল। লালা দাদু পকেট থেকে বিড়ি বের করে ধরালেন, আর বাগলার দাদু চোখ বন্ধ করে বাতাসের স্বাদ গ্রহণ করছিলেন। সেই সংক্ষিপ্ত শান্তি ভঙ্গ হল শুকনো পাতা ভাঙার মর্মর শব্দে। দাদুরা সেই দিকে তাকাতেই হেঁটে আসতে দেখা গেল এক অপরিচিত অবয়বকে। পথ ধরে এগিয়ে আসছে মনু কবিরাজ। তার পরনের কাপড় এলোমেলো, চোখ দুটো রক্তের মতো লাল, আর মুখে লেপ্টে আছে এক ভয়ানক তিক্ততার ছাপ। বাগলা দাদুর অভিজ্ঞ চোখ বলে দিল মনুর উদ্দেশ্য ভালো নয়। তিনি আলতো করে লালা দাদুর হাতে চাপ দিলেন। লালা দাদুও বুঝলেন। তিনি বিড়িতে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন, যেন সেই ধোঁয়ার আড়ালেই নিজের ক্রোধ লুকিয়ে ফেললেন। মনু কবিরাজ ঠিক তাদের সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো ছিল তিরস্কারে ভরা। তা যেন দাদুদের বিশ্রামকে অপমান করতে চাইছে। মনু কবিরাজ উপহাস করে বলে উঠলেন, আরে বাগলার আর লালা, এই সাত সকালে তোমাদের দুজনকে দেখছি একসঙ্গে বেশ হাওয়া খাচ্ছ। নিশ্চয়ই রাতটা অনেক কঠিন গেছে তোমাদের। মনুর কণ্ঠে ছিল তিক্ত ব্যঙ্গ। সে দাদুদের সফলতাকে তুচ্ছ করতে চাইছে। সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠলেন লালা দাদু। তিনি কিছু করতে যাবেন, ঠিক তখন বাগলার দাদু শক্ত করে চেপে ধরলেন লালা দাদুর হাত। তিনি শান্ত নজরে মনুর দিকে তাকালেন আর বললেন, আমরা হাওয়া খাচ্ছি। হাওয়া খাচ্ছি নাকি গভীর চিন্তায় মগ্ন আছি সেটা বোঝার মতো ক্ষমতা তোমার এখনো হয়নি মনু। তবে মনে রেখো মনু, শুভ শক্তির বিজয় সবসময় হয়। শান্তভাবে অপমানের জবাব দিলেন বাগলার দাদু, আর সেইটা যেন আগুনে ঘি ঢালল। মনু কবিরাজ কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমার ব্যর্থতার কারণ তো তোমরা, তাই না? কেন, সন্দেহ আছে মনু? বললেন বাগলার দাদু। কাজটা ভালো হলো না বাগলার। তোমরা কবিরাজ হয়ে অন্য কবিরাজের কাজে বাধা সৃষ্টি করতে পারো না। এটা অন্যায়। না মনু, এটা অন্যায় নয়। একটা নিষ্পাপ জীবন রক্ষা করা পুণ্যের কাজ। শোনো মনু, তুমি যতই শক্তিশালী জাদু প্রয়োগ করো না কেন, আমরা সেটা কাটিয়ে তুলতে সক্ষম। আমরা শত্রুতা চাই না। যা হয়েছে সেটা ভুলে যাও আর ধ্বংসের খেলা বন্ধ করো। মনু কবিরাজ কিছু একটা চিন্তা করলেন। তার চোখে এক অজানা কৌতূহল ও লোভ দেখা গেল। তিনি বললেন, আমি জানতে চাই কোন সেই অজানা মন্ত্রে লিসার শরীর থেকে আমার মরণ জাদুর বাঁধন কাটালে? কোন উপায়ে? বাগলার দাদু ধীরে ধীরে দৃষ্টি রাখলেন মনুর রাঙা চোখের দিকে। তিনি বললেন, সেটা আমাদের গুরুর শেখানো বিদ্যা মনু। আর এই বিদ্যা শুধু তারাই আয়ত্ত করতে পারে যারা ন্যায়ের পথে দাঁড়ায়। মনু বিদ্রুপের হাসি হাসল।
ন্যায়? টাকা নিয়ে সমস্ত ন্যায় অন্যায় কেনা যায়। যাই হোক, আমি আপোষ চাই। বলো, তোমাদের কত দিতে হবে? কত হলে তোমরা আমার কাজে আর বাধা হয়ে দাঁড়াবে না? লালা দাদু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি উঠে দাঁড়িয়ে বিড়ির শেষ অংশটুকু মাটিতে ফেলে সেটি পা দিয়ে পিষে দিলেন। তারপর সজোরে এক চড় বসিয়ে দিলেন মনু কবিরাজের গায়ে। মনুর মুখটা বেঁকে গেল। অপ্রত্যাশিত এই আঘাতে মনু ভারসাম্য রাখতে পারল না। আর্তনাদ করে দুই পা পিছিয়ে গেল। তার চোখে মুখে তখন কেবল অপমান আর জ্বলন্ত ক্রোধের মিশ্রণ। লালা দাদু অগ্নি চোখে মনুর দিকে তাকালেন, তারপর গর্জন করে উঠলেন, এইটুকু যথেষ্ট নয় নাকি আরো চাই? তোমার সাহস হয় কি করে আমাদের এই জঘন্য প্রস্তাব দেয়ার? আমরা জীবনের পরোয়া করি না, আর আমরা আমাদের এই দীর্ঘ কবিরাজের জীবনে আমাদের বিবেক বিক্রি করিনি কখনো। মনু কবিরাজ লালা দাদুর দিকে তাকিয়ে কেবল বিষাক্ত সাপের মতো ফোঁস ফোঁস করছে। ক্রোধে তার শরীর কাঁপছিল, তার রক্ত লাল চোখগুলো যেন প্রতিশোধের আগুনে ভরা। এতক্ষণে পাগলার দাদু শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু এবার আর লালা দাদুকে থামালেন না। তিনিও লালা দাদুর পাশে দাঁড়ালেন। মনু কবিরাজ দাঁত কড়মড় করে চাপা কণ্ঠে শাসিয়ে উঠল, পাগলার, লালা, এই অপমানের দাম তোমাদের দিতে হবে। আমি তোমাদের দেখে নেব। তোমাদের সব অহংকার আর ন্যায়ের বড়াই সব চূর্ণ করব। আমিও মনু কবিরাজ, জাদুবিদ্যায় কোনো অংশে কম না। লালা দাদু বললেন, আরে যাও, যা করার করো, কিন্তু মনু, তুমি ভুলে যেও না, তুমি সাপ হলে আমরা হলাম সাপুড়ে। আমরা যদি একবার খেলার মাঠে নেমে যাই তাহলে তোমার পতন অনিবার্য। গোল না করে আমরা উঠব না। মনু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অপমান আর লজ্জায় সে দ্রুত চলে গেল। মনু চলে যাওয়ার পরে লালা ও বাগলার দাদু কিছুটা শান্ত হয়ে সেখানে নীরবে বসে থাকলেন আরো কিছুক্ষণ। সকালের স্নিগ্ধ বাতাস আবার বইতে শুরু করলেও পরিবেশের শান্তি যেন চুরমার হয়ে গিয়েছিল। বাগলার দাদুর চোখে ছিল গভীর দুশ্চিন্তার ছাপ। লালা দাদু তার বন্ধুর দিকে তাকালেন। চিন্তা করিস না বাগলার, ও শুধু ফাঁকা আওয়াজ ছাড়ছে। বাগলা দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, না লালা, এবারের আওয়াজটা ফাঁকা নয়। মনুর চোখে যে প্রতিশোধের আগুন দেখলাম, ও এবার এমন কিছু করবে যা আমাদের ধারণার বাইরে। ওর অহংকার আর লোভ ওকে পাগল করে তুলেছে। দাদুরা জানতেন মনু কবিরাজের সঙ্গে তাদের এই শত্রুতা এখন কেবল কবিরাজের বিবাদ নয়, এটা শুভ শক্তি ও চরম অশুভের মধ্যে শুরু হওয়া এক মহাযুদ্ধের সূচনা। কিন্তু কেন এই শত্রুতা, এবার সেটা বর্ণনা করছি। সময়কাল 2004। সূচনা হয়েছিল এক দরিদ্র পরিবারের মেয়ে লিসাকে কেন্দ্র করে। লিসা ভালোবেসে বিয়ে করেছিল তার পাশের গ্রামের এক ধনী পরিবারের সন্তান রায়ানকে। কিন্তু এই সম্পর্ক রায়ানের পরিবারের চোখে ছিল চরম অসম্মান। রায়ানের চাপ ও জেদের কাছে হার মেনে ওপরে ওপরে রায়ানের পরিবার লিসাকে তাদের বাড়ির বধূ হিসেবে মেনে নিলেও এক দরিদ্র ঘরের মেয়ে উচ্চবিত্ত পরিবারের ছেলের সংসার করবে, এই অন্ধ অহংকার আর সামাজিক ভেদাভেদের কারণে তারা মেয়েটিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বেছে নেয় শয়তানি পথ, কালো জাদুর আশ্রয়। তাদের গ্রামের কুখ্যাত কালো জাদুকর মণি কবিরাজকে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তারা চুক্তিবদ্ধ করে। তাদের উদ্দেশ্য ছিল লিসাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। মোটা অঙ্কের টাকা পেয়ে মনু কবিরাজ শুরু করে দেয় তার ভয়ানক জাদুবিদ্যার খেলা। কালো জাদুর প্রভাবে প্রথমে লিসার দেহে বাসা বাঁধতে শুরু করে একের পর এক অজানা রোগ। তার শরীর ভেঙে পড়তে থাকে আর তার মানসিক অবস্থাও ক্রমে দুর্বল হয়ে পড়ে। লিসা অনুভব করতে শুরু করে তার চারপাশে সারাক্ষণ অদৃশ্য কিছুর উপস্থিতি। রাতের বেলায় কালো ছায়ারা তাকে ঘিরে ঘুরে বেড়ায়। আনাচে কানাচে অসংখ্য লাল চোখ যেন তার দিকেই তাকিয়ে থাকে। সেই সাথে আর অপ্রত্যাশিত অনেক কিছু ঘটতে থাকে। অনিদ্রা,
খাবারে অরুচি, পেটে মাথায় যন্ত্রণা সহ শান্তি, স্বাভাবিক জীবন সবকিছু ধীরে ধীরে গ্রাস করে নেয় এক অদৃশ্য অশুভ শক্তি। এদিকে স্বামী রায়ান তার স্ত্রীর এমন অবস্থা দেখে ভেঙে পড়ে। লিসা সুস্থ স্বাভাবিক মেয়ে ছিল, হঠাৎ করে এমন হওয়ায় সে দিশেহারা হয়ে যায়। প্রাণপণে সে ছুটে বেড়ায় ডাক্তার, নামকরা কবিরাজ ও তান্ত্রিকদের দ্বারে দ্বারে। লাভ হয়নি কোনো, ধরা পড়েনি কোনো রোগ। সবাই কেবল অজানা রোগের কথা বলতো, যেটা ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে না। রায়ান বুঝতে পারে ঘটনা আসলে কি ঘটেছে। যাই হোক, অনেক চেষ্টার পরে অবশেষে এক অভিজ্ঞ কবিরাজ রায়ানকে বলেন, এই মেয়েটির ওপর ভয়ানক এক মরণ জাদু প্রয়োগ করা হয়েছে। এটি সাধারণ জাদু নয়, এটি প্রাণঘাতী মরণ জাদু। তবে চেষ্টা করলে এটার প্রতিকার সম্ভব। রায়ান কাতর হয়ে বলেন, যেভাবেই হোক আমার স্ত্রীকে বাঁচান, তাতে আপনি যা চান আমি সব দেব। তারপর সেই কবিরাজের দীর্ঘ সাধনা ও প্রচেষ্টায় একসময় লিসা কিছুটা মুক্তি পায় জাদুর প্রভাব থেকে। কিন্তু লিসার শ্বশুরবাড়ির অহংকার ও কুদৃষ্টি তখনও তাকে ছাড়েনি। কিছুদিনের মধ্যেই আরেকবার নতুন করে কালো জাদু করা হয়। এইবার আরো ভয়ঙ্কর, আরো অমানবিক। এবার রায়ান নিজের পরিবারের ওপরে প্রশ্ন ছুড়ে দেয়, কি অপরাধ করেছে লিসা? ভালোবেসে বিয়ে করাটাই কি তার দোষ? কেন তোমরা বারবার তার সর্বনাশ করছো? কিন্তু রায়ানের পরিবার তাদের অহংকারে অন্ধ হয়ে মুখ ফিরিয়ে নেয়, অস্বীকার করে সবকিছু। এই অন্যায়ের বিরুদ্ধে রায়ান লড়াই শুরু করে। একদিকে তার নিজের পরিবার, অন্যদিকে তার প্রিয় স্ত্রী। কি করবে ভেবে দিশেহারা হয়ে যায় ছেলেটা। অবশেষে স্ত্রীর জীবন বাঁচাতে সে বাড়ি ছেড়ে চলে আসে। লিসাকে নিয়ে এসে ওঠে তার শ্বশুর বাড়িতে। আর এই গ্রামেই থাকেন বাগলার দাদু। লিসার পরিবার থেকে খবর দেয়া হয় এলাকার অভিজ্ঞ কবিরাজ বাগলার দাদুকে। খবর পেয়ে ছুটে আসেন বাগলার দাদু। কিন্তু এ কি দেখছেন তিনি? লিসা তখন যেন এক জীবন্ত কঙ্কাল, কেবল মায়া ও ভয় মেশানো এক অভয়ব। বাগলা দাদু তার অভিজ্ঞ চোখ বুলিয়ে চারপাশের অশুভ শক্তির ছায়া অনুভব করেন। কাল বিলম্ব না করে তিনি তার দুঃখের সাথী ও বাল্যবন্ধু প্রিয় লালা দাদুকে খবর দেন। তারপর দিনের ভেতর সবকিছুর ব্যবস্থা করে সেই রাতেই লিসার জাদু কাটানোর উপায় শুরু করে দেন। তারপরের ঘটনা আপনারা প্রথমেই শুনেছেন। এই ঘটনার প্রায় 6 মাস পরের এক সন্ধ্যার ঘটনা। সেদিন বাগলার দাদুর বারান্দায় দুজন বন্ধু মুখোমুখি বসলেন। সেখানে তখনকার মতো কোনো মন্ত্র বা জাদুকরী প্রস্তুতির ঝামেলা ছিল না। শুধু বাগলার দাদুর ঐতিহ্যের প্রতীক খোদাই করা বিশাল আফ্রিকার পুরনো কাঠের ছককাঠি বের করা হল, যা প্রজন্ম ধরে এই আফ্রিকান প্রবীণ কবিরাজরা গভীর আলোচনা ও মনস্থির করার প্রতীক হিসেবে ব্যবহার করে আসছেন। হুক্কার জল ভরে তাতে তামাক দেয়া হল। লাদাদু নলটি হাতে তুলে নিলেন। একটা লম্বা টান দিতেই হুক্কার জল ছলছল শব্দ করে উঠল, আর সেই সাথে ধোঁয়ার মেঘ বারান্দার আলো আঁধারিতে ছড়িয়ে পড়ল। এই ধোঁয়ার ঘন ঘূর্ণির মধ্যে যেন দুজনের মাথায় ঘুরতে থাকা জটিল টেনশনগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছিল। ধোঁয়ার রিংগুলো মিলিয়ে যাচ্ছিল রাতের আকাশে, কিন্তু তাদের অভিজ্ঞ চোখে ফুটে উঠছিল এক অজানা বিপদের ছায়া। তাহলে মনু তার প্রতিশোধের খেলা শুরু করেছে। হুক্কার নলটা বাগলার দাদুর দিকে এগিয়ে দিলেন লালা দাদু। আমারও তাই মনে হয়। বাগলা দাদু বললেন, মনু এবার নিশ্চয়ই কোনো মায়াবিদ্যা জানা মহাশক্তিধর কোনো জিনকে ব্যবহার করছে, যে আমাদের চোখকে ফাঁকি দিচ্ছে। লালা দাদু বললেন, আমারও তাই মনে হয়। এই চালটা মনুর, কিন্তু কে সেই জিন? এই রহস্য উন্মোচনে যত দেরি হবে ততই আমাদের বিপদ। তখনই বাগলার দাদু হুক্কার নল ফেলে তামাকের আগুন নিভিয়ে দৃঢ় প্রত্যয় নিয়ে উঠে দাঁড়ালেন। তাহলে আর এক মুহূর্ত অপেক্ষা নয়, আমাদের এখনই ডাকতে হবে সেই মুখবের জিনকে। কে এই মুখবের জিন আর কেন তাকে ডাকা হচ্ছে সেটা জানতে হলে চলেন গতরাতের ফ্ল্যাশব্যাকে। রাত তখন গভীর। গাম্বিয়ার সেই উপকূলীয় গ্রামের আকাশে এক ফালি চাঁদ থাকলেও চারদিকের পরিবেশটা ছিল থমথমে। বাতাস একদম স্থির, যেন কোনো বড় ঝড়ের পূর্বাভাস। রাত যখন আনুমানিক 2টা, তখন লালা দাদুর কাঁচা ঘুমটা হঠাৎ ভেঙে গেল।
দরজার ওপাশ থেকে খুব চেনা একটা কণ্ঠস্বর ভেসে আসছে। লালা, ও লালা, একটু বাইরে আয় তো ভাই, বিশেষ দরকার। কণ্ঠটা তার বাল্যবন্ধু পাগলার দাদুর। লালা দাদু কিছুটা অবাক হলেন, মনে মনে ভাবলেন এই অসময়ে বাগলার কেন। তিনি তড়িঘড়ি করে দরজা খুলে বাইরে পা রাখলেন। চোখের মণিগুলো ঘষে দেখতে পান সামনেই দাঁড়িয়ে আছে বাগলার দাদু, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিটা আজ কেমন যেন অদ্ভুত, একদম মূর্তির মতো স্থির। চাঁদের আবছা আলোয় লালা দাদু খেয়াল করলেন বাগলারের চোখের মণি দুটো স্বাভাবিক নয়, বরং অন্ধকারে দুটো জ্বলন্ত কয়লার মতো লালচে আভা ছড়াচ্ছে। লালা দাদু বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন, কিরে বাগলার, এত রাতে তুই? কিছু হয়েছে? কথা শেষ হতে না হতেই কোনো উত্তর না দিয়ে বাগলার দাদু ধপ করে মাটিতে লুটিয়ে পড়লেন। তখনই লালা দাদু আতঙ্কিত হয়ে বন্ধুকে ধরতে যেই না হাত বাড়ালেন, অমনি তার সারা শরীরে 1000 ভোল্টের বিদ্যুতের মতো এক তীব্র ঝাটকা লাগলো। এক অদৃশ্য শক্তি তাকে ছিটকে পেছনে ফেলে দিল। লালা দাদুর অভিজ্ঞ চোখ এবার জহুরির মতো সত্যটা ধরে ফেলল। তিনি খেয়াল করলেন এই লুটিয়ে থাকা দেহের গলায় তাদের সেই চিরাচরিত কবিরাজি 7 স্তরের রক্ষা কবচ নেই। একজন তান্ত্রিক কবিরাজ কখনো তার শরীরের রক্ষা কবচ ছাড়া বাইরে বের হয় না। মুহূর্তেই লালা দাদুর ভয় পরিণত হল রাগে। তিনি গর্জে উঠলেন, শয়তান, এত বড় সাহস! তুই লালার সাথে ছলনা করতে এসেছিস, আজ তোকে জ্বালিয়ে ছাই করে দেব। বলেই তিনি শাহাদাত আঙুল তুলে মাটির ওপর এক টানে এক দুর্ভেদ্য গণ্ডি আঁকলেন। তার ঠোঁটে তখন মন্ত্রের কর্কশ ধ্বনি। লালা দাদু দ্রুত ঘরের দিকে ছুটলেন পেট্রোল বা কেরোসিন আনতে, উদ্দেশ্য এই অশুভ শক্তিকে শেষ করে দেয়া। কিন্তু ফিরে এসে দেখলেন গণ্ডির ভেতরটা একদম ফাঁকা। সেই ছদ্মবেশী দেহটা বাতাসের সাথে মিলিয়ে গেছে। লালা দাদু দাঁতে দাঁত চেপে বললেন, বেঁচে গেলি, বেঁচে গেলি আমার হাত থেকে। ঠিক এই সময়ে গ্রামের অন্য প্রান্তে বাগলার দাদুর বাড়ির উঠোনেও চলছিল একই নাটকের অন্য পিঠ। সেখানেও অন্ধকারের বুক চিরে লালা দাদুর হুবহু কণ্ঠস্বর শোনা গেল। কান খাড়া করে বাগলার দাদু শুনতে পেলেন, বাগলার, একটু বাইরে আয়, জরুরি কথা আছে। কিন্তু বাগলার দাদু ছিলেন অত্যন্ত ধূর্ত এবং অভিজ্ঞ। তিনি ভেতর থেকে দরজা না খুলে উত্তর দিলেন, তুই আমার ঘরের ভেতরে আয় লালা, দরজা খোলাই আছে, যা বলার ভেতরে এসেই বল। বাইরে দাঁড়িয়ে থাকা সেই শয়তানটা এবার কিছুটা বিচলিত হয়ে পড়ে। সে জানত এই ঘরটা বিশেষ মন্ত্রে সুরক্ষিত। কোনো অশুভ শক্তি বা চালান করা সত্তা এই ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। যদি সে আসলেও লালা দাদু হতেন তবে তিনি অনায়াসেই ভেতরে আসতে পারতেন। সেই ছদ্মবেশী শয়তানটি বাইরে থেকে অনুরোধ করতে লাগলো, না না বাগলার, তুই বাইরে আয়, তোকে একটা জিনিস দেখাবো, দেখে যা। বাগলা দাদু এবার নিশ্চিত হলেন এবং চালাকি করে একই কথা বারবার বলতে লাগলেন, একদম না, আমার শরীর ভালো নেই, তুই ভেতরে এসে দেখা, আমি বাইরে যাব না। শত চেষ্টায় ব্যর্থ হয়ে এইবার সেই অবয়বের কণ্ঠস্বর পাল্টে গেল। লালা দাদুর মিষ্টি কণ্ঠস্বর মুহূর্তেই এক বিভৎস দানবীয় গর্জনে পরিণত হল। কিরে, আসবি না? দেখি কতদিন বাঁচতে পারিস। ওদিকে দরজার ফাঁক দিয়ে বাগলার দাদু দেখলেন উঠোনে ধুলোর এক ভয়ঙ্কর ঘূর্ণি উঠছে। সেই অবয়বের চোখ দুটো আগুনের গোলার মতো লাল হয়ে জ্বলছে। কোনো উপায় না পেয়ে অবশেষে সেই অশুভ শক্তিটি বিকট এক শব্দ করে অদৃশ্য হয়ে গেল। যাই হোক, ফ্ল্যাশব্যাক থেকে এবার ফিরে আসা যাক দাদুদের কাছে। সেদিন সন্ধ্যার পর বাগলার দাদুর সেই পুরনো কবিরাজি ঘরে 2 দাদু মুখোমুখি বসলেন। ঘরটি ধূপ আর ধোঁয়ায় আচ্ছন্ন। দাদুরা গম্ভীর স্বরে মন্ত্রপাঠ করতে শুরু করলেন। হঠাৎ ঘরের কোণের অন্ধকারটা যেন আরো ঘন হয়ে উঠল। বাতাসের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে গেল। সেই ঘনীভূত অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে আবির্ভূত হলেন
মুখবির জিন। ইনি কোনো সাধারণ জিন নন, যিনি গন্ধ শুকে যে কোনো শুভ অশুভ শক্তির পরিচয় শনাক্ত করতে পারতেন। বাগলার দাদু মুখবির জিনকে সবকিছু খুলে বলেন। তারপর তিনি মুখবির জিনের কাছে জিজ্ঞাসা করেন, হে মুখবির, গত রাতে যে আমাদের ছদ্মবেশে আক্রমণ করতে এসেছিল তাকে কি তুমি চিনতে পেরেছ? কে সে? প্রশ্ন শুনে মুখবির জিন কিছুক্ষণের জন্য সেই গাঢ় অন্ধকারে মিলিয়ে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে তার কণ্ঠস্বর যখন শোনা গেল, তখন সেই ঘরে যেন আতঙ্কের হিমস্রোত বয়ে গেল। মুখবির বললেন, এ কোনো সাধারণ শত্রু নয় পাগলার, এ হলো সেই রক্তচোষা পিশাচিনী যাকে তোমাদের গুরুজি প্রায় 2 যুগ আগে নিজের সাধনার জোরে একটা রূপার পাত্রে বন্দী করেছিলেন। লালা দাদু আঁতকে উঠে বললেন, হ্যাঁ, সে তো বন্দী থাকার কথা, বাইরে এলো কি করে? মুখবির জিন বলতে লাগলেন, তোমাদের গুরুজির মৃত্যুর পর তার সেই শক্তিশালী জাদুমন্ত্রের বন্ধনী কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, আর এই সুযোগটাই নিয়েছে ধূর্ত মনু কবিরাজ। সে কোনোভাবে জানতে পেরেছিল যে তোমাদের গুরুজির হাতে বন্দী হয়ে আছে এক অতি শক্তিশালী পিশাচিনী, যে তোমাদের ঘোর শত্রু। মনু তাকে মুক্তি দিয়েছে এক ভয়ঙ্কর চুক্তির বিনিময়ে। সেই পিশাচিনী এখন তোমাদের উপর প্রতিশোধ নেয়ার জন্য উন্মাদ হয়ে আছে, আর সে মনু কবিরাজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তাছাড়া তোমরা ছিলে তোমাদের গুরুজির সবচেয়ে বিশ্বস্ত শিষ্য। এখন সে মুক্তির বিনিময়ে আর পুরনো প্রতিশোধ নিতে তোমাদের হত্যা করবে, আর তিলে তিলে তোমাদের প্রাণ শুষে নেবে। ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে গেল। দাদুদের অভিজ্ঞ শরীরও একবার শিউরে উঠল। কিন্তু মুখবিরের পরবর্তী কথাগুলো ছিল আরো ভীতিজনক। সাবধান থেকো তোমরা, সে এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। গত 6 মাসে 6টি যুবকের তাজা রক্ত পান করে সে মায়াবী শক্তি বহুগুণ বাড়িয়ে নিয়েছে। এখন তাকে আর কোনো পাত্রে বন্দী করা সম্ভব নয়। তাকে ধ্বংস করার একটাই রাস্তা খোলা আছে, সেটা হলো তাকে হত্যা করতে হবে। কথাটা শেষ করেই মুখবির জিন বাতাসের সাথে মিলিয়ে গেলেন। মুখবির চলে যাওয়ার পর ঘরে নেমে এলো এক কবরের মতো নীরবতা। 2 বন্ধু একে অপরের দিকে তাকালেন। চোখে আতঙ্ক থাকলেও চোয়াল শক্ত। দাদুরা এবার বারান্দায় বসে হুক্কার তামাকে আগুন জ্বালিয়ে নিলেন। গড়গড় করে একটা লম্বা টান দিয়ে একরাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে লালা দাদু হুক্কার নলটা মুখ থেকে সরিয়ে বললেন, তার মানে মনু নিজের স্বার্থে এমন এক শয়তানকে শিকলমুক্ত করেছে যে তার পুরো গ্রাম উজাড় করে দিতে পারে। বাগলা দাদু নলটা তুলে নিয়ে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বললেন, সে আসবে লালা, আজ হোক বা কাল সে তার প্রতিশোধ নিতেই আসবে। আমাদের হাতে সময় খুব কম। তারপর নেমে এলো কিছুক্ষণের নীরবতা। শুধু হুক্কার গড়গড় শব্দ আর ধোঁয়ার মাঝে গভীর চিন্তায় ডুবে থাকলেন দাদুরা। যাই হোক, অবশেষে সেই রাতের নিস্তব্ধতা ভেঙে 2 প্রবীণ কবিরাজ এক মরণজয়ী পরিকল্পনা করে ফেললেন এই ভয়ঙ্কর পিশাচিনীকে শায়েস্তা করতে। সেই পরিকল্পনা জানার আগে চলুন জেনে আসি কে এই পিশাচিনী। এই পিশাচিনী আসলে কোনো সাধারণ অশরীরী নয়। সে হল উচ্চ স্তরের জাদুকর শ্রেণীর এক মহিলা জিন। তার সবচেয়ে বড় শক্তি হল তার মায়াবিদ্যা। সে কেবল মানুষের চোখেই ধুলো দেয় না, সাধারণ জিনদের দৃষ্টিকেও সে অনায়াসেই ধোঁকা দিতে পারে। তার আসল রূপ দেখার ক্ষমতা খুব কম প্রাণীরই আছে। কিছু বিশেষ গুণ সম্পন্ন এবং শক্তিশালী বা তার মতো উচ্চ ক্ষমতার অধিকারী ছাড়া কেউ তার মায়াজাল ছিন্ন করতে পারে না। আর এই পিশাচিনীর বেঁচে থাকার একমাত্র জ্বালানি হল তাজা রক্ত। বিশেষ করে প্রতি অমাবস্যার রাতে তার একটি করে সুস্থ সবল যুবকের রক্ত প্রয়োজন। এই রক্তই তাকে দান করে অসীম যৌবন আর ধ্বংস করার শক্তি। তার শিকার করার পদ্ধতিটা ছিল অত্যন্ত কৌশলী আর ছলনাময়। সে সরাসরি কাউকে আক্রমণ করত না। সে জানত তার একটি সীমাবদ্ধতা আছে। সেটি হচ্ছে যতক্ষণ না কেউ স্বেচ্ছায় তাকে স্পর্শ করছে ততক্ষণ সে তার কোনো ক্ষতি করতে পারবে না।
তাই সে ফাঁদ পাতত। শিকারে বেরিয়ে সে প্রথমে কোনো যুবককে টার্গেট করত, তারপর সেই যুবকের কোনো অতি পরিচিত মানুষের রূপ ধরে তার সামনে হাজির হতো। যুবকের খুব কাছে গিয়ে সে হঠাৎ করে জ্ঞান হারানোর ভান করে মাটিতে লুটিয়ে পড়ত। যুবকটি যখন ঘাবড়ে গিয়ে কোনো বিপদ না বুঝে তাকে স্পর্শ করত, ঠিক তখনই মায়াজাল ছিঁড়ে বেরিয়ে আসত সেই পিশাচিনী, আর মুহূর্তের মধ্যেই সে তার আসল রূপে সেই যুবকের তাজা রক্ত পান করত। তারপর প্রাণহীন দেহটা পড়ে থাকত নিথর হয়ে। যাই হোক, বাগলার দাদুর আজ স্পষ্ট মনে পড়ছে সেই সময়ের কথা। প্রায় 2 যুগ আগে এই পিশাচিনী প্রথম এই গ্রামে উপদ্রব শুরু করে। প্রতি মাসে একজন টকবগে যুবকের রক্ত শূন্য ফ্যাকাশে মৃতদেহ উদ্ধার হতে থাকে। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশেষে একদিন বোনের বাড়ি বেড়াতে আসেন দাদুদের সেই মহান মালির তান্ত্রিক গুরু। অনেকে হয়তো নতুন শুনছেন, যারা মালির তান্ত্রিক গুরুকে চেনেন না তাদের জন্য সংক্ষিপ্ত বর্ণনা। উনি মূলত বাগলার ও লালা দাদুর গুরু, যার সাথে দাদুদের পরিচয় হয়েছিল 1975 সালে। গুরুজি একটা মহিলার উপরে করা জটিল কালো জাদু কাটিয়ে দিয়েছিলেন। সেই সময় বাগলার দাদু আর লালা দাদু নতুন কবিরাজি শিখছিলেন। তারপর দাদুরা এই গুরুর কাছ থেকে তন্ত্র মন্ত্র বিদ্যা শিখতে চাইলে এক পর্যায়ে গুরু রাজি হন। ওনার সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমি ঘটনার শেষে আরো কিছু এপিসোড মেনশন করে দেব, সেগুলো শুনলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। যাই হোক, ঘটনায় ফেরা যাক। বাগলার দাদু আর লালা দাদু ও এলাকাবাসী তখন এই সমস্যার কথাটা ওনাকে খুলে বললেন। তখন গুরুজি আসনে বসে ওই পিশাচিনীর সম্পর্কে জানতে পারেন। তারপর গুরুজি তার 2 শিষ্য বাগলার দাদু ও লালা দাদুকে সাথে নিয়ে ওই পিশাচিনীকে বন্দী করার রিচুয়াল শুরু করে দেন। বাগলার ও লালা দাদু দেখেছিলেন গুরুজির সেই মহাযজ্ঞ। গুরুজি তার তান্ত্রিক শক্তির মাধ্যমে পিশাচিনীকে কোণ ঠাসা করেন এবং শেষ পর্যন্ত একটি বিশেষ নকশা করা রূপার পাত্রে তাকে বন্দী করতে সক্ষম হন। সেটাকে অনেকে গভীর করে মাটির নিচে চাপা দেন। হয়তো কোনো রহস্যজনক কারণে তাকে হত্যা করা যায়নি। যাই হোক, সেই রহস্যের চাবিকাঠি এতদিন সেই রূপার পাত্রের গায়ে খোদাই করা ছিল, যা আজ মনু কবিরাজের কবজায়। প্রিয় লিসেনার্স, চলুন আবার ফিরে যাই বাগলার দাদুর বারান্দায়। হুক্কার গড়গড় শব্দটা বারান্দার নিস্তব্ধতায় এক অদ্ভুত ছন্দের সৃষ্টি করছিল। মুকবির জিনের কাছ থেকে পিশাচিনীর মুক্তির খবর এবং তার বর্তমান ভয়ঙ্কর রূপের কথা জানার পর বাগলার দাদু আর লালা দাদুর কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হল। তারা জানেন এবারের লড়াইটা সাধারণ কোনো জাদুবিদ্যার লড়াই নয়, এটা হলো টিকে থাকার লড়াই। লালা দাদু হুক্কার নলটা সরিয়ে নিয়ে আগুনের দিকে তাকিয়ে বলেন, বাগলার, সেই 20 বছর আগের কথা মনে পড়ছে। গুরুজি যখন তাকে বন্দী করেছিলেন তখন তার যে গর্জন শুনেছিলাম তা আজও কানে বাজে। আর এখন সে 6টি যুবকের রক্ত পেয়ে আরো শক্তি সঞ্চয় করেছে। আমাদের সাধারণ জিনেরা তো ওর ওই মায়া জাল ছিঁড়তেই পারছে না। বাগলা দাদু দীর্ঘক্ষণ চুপ করে থাকলেন। তারপর চিন্তায় ডুবে থাকলেন কিছুক্ষণ। অবশেষে নীরবতা ভেঙে দাদু বললেন, লালা, বন্দী করার সময় শেষ। মুকবির ঠিকই বলেছে, ওকে আর কোনো পাত্রে আটকে রাখা যাবে না। ওকে এবার চিরতরে শেষ করে দিতে হবে। আর তার জন্য আমাদের হাতে একটাই অস্ত্র আছে, সেটা হলো ওই অগ্নিবাণ। অগ্নিবাণের নাম শুনে লালা দাদু চমকে উঠলেন। তার হাত থেকে হুক্কার নলটা প্রায় খসে পড়ার উপক্রম হল। তিনি ফিসফিস করে বললেন, অগ্নিবাণ? বাগলার, তুই জানিস এর ঝুঁকি কতটা? গুরুজি বলেছিলেন এই বিদ্যা প্রয়োগ করা মানে নিজের জীবনকে বাজি রাখা। একবার যদি অগ্নিবাণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে পিশাচিনীর আগে সেই আমাদের মেরে ফেলবে। বাগলার দাদু লালা দাদুর কাঁধে হাত রাখলেন। তার চোখে তখন এক মরণজয়ী সংকল্পের আগুন। তিনি বললেন, ভয় পেলে চলবে না লালা। মনু কবিরাজ যাকে শিকল মুক্ত করেছে সে শুধু আমাদের শত্রু নয়, সে পুরো গাম্বিয়ার এই উপকূলীয় অঞ্চলের অভিশাপ। যদি আমরা পিছু হটি
তবে অনেক মায়ের কোল খালি হবে। আমাদের তান্ত্রিক গুরুর সম্মানের খাতিরে হলেও এই ঝুঁকি আমাদের নিতেই হবে। লালা দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখের সামনে ভেসে উঠল সেই পিশাচিনীর বিভীষিকাময় রূপ আর সেই রূপার পাত্রের দৃশ্য। তিনি বুঝতে পারলেন বাগলার ঠিকই বলছে। পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন সম্মুখ যুদ্ধ ছাড়া আর কোনো পথ থাকে না। যাই হোক, তারপর দাদুরা আরো অনেক আলোচনা করেন। এই অগ্নিবাণ করার একটা নির্দিষ্ট সময় হল আসন্ন অমাবস্যার রাত। এখন শুধু সাবধানে থাকা আর সময়ের অপেক্ষা মাত্র। সেদিনের সেই আলোচনার পরে লালা দাদু তার বাড়ি ফিরে যান। আলোচনার সেই রাত থেকেই শুরু হল পিশাচিনীর এক মনস্তাত্ত্বিক খেলা। দাদুরা জানতেন পিশাচিনী সরাসরি আক্রমণ করতে পারবে না যতক্ষণ না কেউ তাকে স্পর্শ করছে, কিন্তু সে জানত কিভাবে মানুষের মানসিক শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হয়। অগ্নিবাণের পূর্বে দাদুদের সাথে অনেক কিছুই ঘটে যায়, যার ভেতরে 3টি উল্লেখযোগ্য ঘটনা আমি বর্ণনা করছি। ঘটনা 1, পরদিন দুপুরে তারা খেতে কাজ করছিলেন, বাগলার দাদু সহ। কাজের ফাঁকে একটু বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক এমন সময় এক নারকীয় হাসিতে তাদের হোঁশ ফেরে। বাগলা দাদু দেখলেন তার সামনেই দাঁড়িয়ে আছে সেই পিশাচিনী। তার দেহের অর্ধেক পোড়া, গায়ের চামড়া ঝুলছে আর চোখ দুটো দিয়ে চুইয়ে পড়ছে কালো তরল। সে দাদুর দিকে তাকিয়ে এক বিভৎস হাসি দিয়ে বলল, বাগলার, তোদের গুরু তোকে বাঁচাতে আসবে না। তোরা আমাকে 20 বছর অন্ধকারে বন্দী করে রেখেছিলি। অপেক্ষা কর, তোদের রক্ত দিয়ে আমি আমার 20 বছরের তৃষ্ণা মেটাবো। তারপর অট্ট হাসিতে ফেটে পড়ে আবার। দাদু মন্ত্র পড়া শুরু করলেন। এক পর্যায়ে মন্ত্রের সামনে টিকতে না পেরে সে অদৃশ্য হয়ে যায়। ঘটনা 2, সেদিন রাতের খাবার শেষ করে বাগলার দাদু যখন বিছানায় গেলেন, চারপাশটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ। ঘরের বাইরে বাতাসের কোনো শব্দ নেই। দাদু তার দীর্ঘ অভিজ্ঞতায় জানতেন এই স্তব্ধতা ভালো লক্ষণ নয়। তবু শরীরের ক্লান্তিতে একসময় তার চোখ লেগে এলো। তবু ঘুমটা শান্তির হল না। তিনি স্বপ্নে দেখলেন এক অন্তহীন কুয়াশাচ্ছন্ন প্রান্তরে একা দাঁড়িয়ে আছেন। সেই কুয়াশা চিরে হঠাৎ এক নারী অবয়ব তার সামনে ভেসে উঠল। সেটি ছিল সেই পিশাচিনী। সে এক বিভৎস পৈশাচিক হাসি দিয়ে দাদুর দিকে এগিয়ে এলো। তার কণ্ঠস্বর যেন কোনো এক গভীর কুয়ো থেকে উঠে আসছে। প্রতিটা শব্দে এক হাড় কাঁপানো অনুভূতি। সে গর্জে উঠে বলল, বাগলার, তুই কি ভেবেছিস মন্ত্র পড়ে ক্লান্ত শরীর নিয়ে আরামে ঘুমাবি? 20 বছর আগে তোর গুরু আর তোরা দুজন যে ভুল করেছিলি, এবার সেই মাসুল দিবি জীবন দিয়ে। তোদের ওই 7 স্তরের রক্ষা কবচ আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। অপেক্ষা কর, আগামী অমাবস্যায় আমি আর একটা যুবকের রক্ত পান করে আরো শক্তিশালী হয়ে যাব। সে কিছুক্ষণ থামল। তারপর তার বিভৎস মুখ থেকে হিম শীতল দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তাচ্ছিল্যের স্বরে বলল, দেখব আমার হাত থেকে তোদের ওই 7 স্তরের রক্ষা কবচ তোদের কিভাবে রক্ষা করে। দাদু তীব্র চিৎকার করে বিছানায় উঠে বসলেন। তার জরাজীর্ণ শরীর ঘামে সম্পূর্ণ ভেজা। টেনে টেনে দীর্ঘশ্বাস নিতে নিতে তিনি একবার নিজের গলায় হাত বুলিয়ে নিশ্চিত হলেন যে 7 স্তরের রক্ষা কবচটি যথাস্থানে আছে এবং তিনি সুরক্ষিত। কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হয়ে তিনি বিড়বিড় করে বললেন, না না, এই শয়তানকে এবার চিরতরে নরকেই পাঠাতে হবে। ও শুধু গ্রামের মানুষের রক্তই নয়, আমার রাতের ঘুমটাও কেড়ে নিয়েছে। ঘটনা 3, অমাবস্যার রাত ঘনিয়ে আসছে। সেই স্বপ্নের পরে আরেক দিন। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পরে বাগলার দাদু সেদিন একটু দেরি করেই নদীর ঘাটে গিয়েছিলেন গোসল করতে। সন্ধ্যা তখন সবে গড়িয়েছে। পূব আকাশে কালচে মেঘের আড়ালে আলো আঁধারির খেলা চলছে। নদীর ঘাটটা তখন একদম জনশূন্য। দাদু নদীতে নেমে একটা ডুব দিলেন।
ঠান্ডা পানিতে মাথা ভেজাতেই যেন কিছুটা স্বস্তি পেলেন, কিন্তু দ্বিতীয় ডুব দিয়ে যখন ভেসে উঠলেন তখনই তার অভিজ্ঞ স্নায়ু বিপদের সংকেত দিল। দাদু দেখলেন তার হাত থেকে মাত্র 3 হাত দূরে পানির উপর ভেসে আছে এক বিভৎস মাথা। ভেজা চুলগুলো কালচে সাপের মতো কিলবিল করছে। এটা সেই পিশাচিনী। তার মুখের অর্ধেকটা যেন পচে খসে পড়েছে, আর বাকি অর্ধেকটা মরা মানুষের মতো ফ্যাঁকাশে। তার চোখ দুটো আগুনের গোলার মতো দাউ দাউ করে জ্বলছে দাদুর দিকে তাকিয়ে। পিশাচিনী এবার আর কোনো কথা বলল না। সে পানির ওপর দিয়ে ভেসে দাদুর দিকে এগিয়ে আসতে লাগলো। দাদু কাল বিলম্ব না করে তড়িঘড়ি তীরের দিকে পিছিয়ে এলেন। পিশাচিনী এক বিকট অট্টহাসি দিল, যে শব্দে নদীর ওপারের জঙ্গল থেকে কয়েকটা রাত চোরা পাখি চিৎকার করে আকাশে ডানা মেলল। সে কর্কশ শব্দ। জল বা স্থল বাগলার তোদের নিস্তার নেই, তোর রক্তে আজ এই নদী লাল হবে। দাদু তীরে উঠে মন্ত্র পড়তে শুরু করলেন। তারপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না, বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। পেছনে ফেলে এলেন সেই পৈশাচিক চিৎকার, যা বাতাস ছিঁড়ে দাদুর কানে হুল ফোটাচ্ছিল। তাছাড়া আরো অসংখ্য ছোটখাটো ঘটনা দুই দাদুর সঙ্গে প্রতিনিয়ত ঘটতে লাগলো, যার অনেক কিছু জানা সম্ভব হয়নি। এবার এই ঘটনার চূড়ান্ত অগ্নিমান পর্বটি বর্ণনা করছি। অমাবস্যার অন্ধকার রাত। গাম্বিয়ার সেই উপকূলীয় গ্রামের আকাশ জুড়ে নেমে এলো কালো অন্ধকার। বাতাস একদম স্থির, এমনকি গাছের পাতাও আজ নড়তে সাহস পাচ্ছে না। বাঁচা মরার এই চূড়ান্ত সাধনায় প্রয়োজনীয় সমস্ত উপাচার দাদুদের দিনের আলোতেই গুছিয়ে রেখেছিলেন তারা। বাগলা দাদুর উঠোনের ঠিক মাঝখানে আজ শোভা পাচ্ছে একটি প্রকাণ্ড লোহার ব্যারেল। ব্যারেলের পেটে যত্ন করে সাজানো শুকনো কাঠ আর কেরোসিন। বাগলার দাদু আগুনের শিখা ছুঁয়ে দিতেই হু হু করে জ্বলে উঠল লেলিহান শিখা। সেই আগুনের রক্তিম আলোয় যখন চারপাশ উদ্ভাসিত হল, তখন দৃশ্যমান হল দুই বন্ধুর ভয়ঙ্কর রূপ। বাগলা দাদু ও লালা দাদু আজ সাধারণ কোনো মানুষ নন। তারা আবির্ভূত হয়েছেন প্রচণ্ড রণমূর্তিতে। সাদা ও কালোর সংমিশ্রণে মুখে আঁকা হয়েছে বিচিত্র সব তান্ত্রিক নকশা, যা অন্ধকারের মাঝেও তাদের অবয়বকে অতি প্রাকৃত করে তুলেছে। গলায় দুলছে হাড়ের মালা, কোমরে পশুর চামড়া, যেন কোনো আদিম অরণ্য থেকে উঠে আসা প্রাচীন আফ্রিকান যোদ্ধা। তখন মনে হচ্ছিল স্বয়ং মৃত্যুর দূত বুঝি আজ নেমে এসেছেন এই পৈশাচিক শক্তির হিসাব মেটাতে। আগুন যখন চরচর করে বাড়ছে, বাগলার দাদু তখন হাতে তুলে নিলেন সেই নাম না জানা অদ্ভুত পাখিটি, যেটি এই সমস্যার সমাধানে বিশেষ উপকরণ। দাদুরা মন্ত্র পড়তে শুরু করলেন। কিছুক্ষণ মন্ত্র পড়ার পরে বাগলার দাদু ধারালো ছুরি দিয়ে পাখিটির গলা কেটে ফেললেন। টকবকে গরম রক্ত যখন ব্যারেলের জ্বলন্ত আগুনে গিয়ে পড়ল, সাথে সাথে আগুনের রং বদলে গিয়ে রক্তের মতো টকটকে হয়ে গেল। হঠাৎ সেই আগুনের শিখা যেন আকাশ ছুঁতে চাইল, আর সেই আগুনের কুণ্ডলীর ভেতর ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল আগুনের মূর্তি। তিনি সেই অগ্নিজিন। তার চোখ দিয়ে আগুনের লাভা বের হচ্ছে। কেন আমাকে ডেকেছিস তোরা? তোদের কত বড় সাহস সামান্য আগুনের শিখায় আমাকে বন্দী করতে চাস? অভিজ্ঞ লালা দাদু ও বাগলার দাদু স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। বাগলা দাদুর দৃষ্টি আগুনের জ্বলন্ত চোখের দিকে স্থির। তিনি বললেন, হে আগুনের জিন, আমাদের সাহায্য দরকার। এক শয়তান পিশাচিনী গ্রামের শান্তি কেড়ে নিয়েছে। তাকে ধ্বংস করতে তোমার অগ্নিবাণ ছাড়া আর কোনো পথ নেই। আমাদের সাহায্য করো। তারপর সেই পিশাচিনী সম্পর্কে সবকিছু খুলে বললেন। অগ্নিজিন সব শুনলেন, কিন্তু সাহায্য করতে নারাজ। অগ্নিজিন রাগে ফেটে পড়ল। সাহায্য? আমি তোদের হুকুম পালন করার জন্য আসিনি। তোদের এই সাহস দেখে ইচ্ছে করছে এখনই তোদের পুড়িয়ে মারি। ঠিক তখনই বাগলার দাদু এক বুদ্ধির চাল চাললেন। তিনি বললেন, হয় আমাদের সাহায্য করো, ওই পিশাচিনীকে শেষ করো, না হলে আমার এই নিষ্পাপ পাখির প্রাণ ফিরিয়ে দাও। আমরা কবিরাজ, আমরা বৃথা উৎসর্গ করি না। হয় তুমি কাজ করো, নয় প্রাণ দাও। অগ্নিজিন এক মুহূর্ত থমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে এসে গম্ভীর হয়ে বলল, ঠিক আছে বাগলার, তোদের জেদ আর সাহসের কাছে আমি পরাজিত।
আমি তোদের কাজ করে দিচ্ছি, কিন্তু মনে রাখিস এটাই শেষ। এরপর যদি ভুলেও আমাকে ডাকার সাহস করিস তবে তোদের হাড় গোড়ো খুঁজে পাওয়া যাবে না, আমি তোদের জীবন্ত পুড়িয়ে মারব। কথাটা শেষ হতেই অগ্নিচিন অদৃশ্য হয়ে যায়, কিন্তু ব্যারেলের আগুন তখনও জ্বলছে। তার কিছুক্ষণ পর হঠাৎ আকাশ থেকে এক মরণ চিৎকার ভেসে আসে। দাদুরা দেখলেন অদৃশ্য এক হাত যেন ওই পিশাচিনীকে চুলের মুঠি ধরে শূন্যে টেনে নিয়ে আসছে। পিশাচিনী বাঁচার জন্য অনেক ছটফট করল, কিন্তু সেই শক্তির হাত থেকে রেহাই পেল না। পর মুহূর্তেই অদৃশ্য সেই হাতটি পিশাচিনীকে ছুঁড়ে মারল ব্যারেলের ওই জ্বলন্ত আগুনের ভেতর। পিশাচিনী আগুনের মধ্যে পড়ে প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু আগুনের শিখা জ্যান্ত সাপের মতো পিশাচিনীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। দাদুরা নিজের চোখে দেখলেন সেই মায়াবী পিশাচিনীর শরীরটা পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। একসময় তার চিৎকার বন্ধ হয়ে গেল, চারপাশে নেমে এলো গভীর নিস্তব্ধতা। ঠিক তখনই অলৌকিক এক কাণ্ড ঘটল। কোন জল বা বাতাস ছাড়াই ব্যারেলে সেই বিশাল আগুন এক নিমেষেই দপ করে নিভে গেল। উঠোনে তখন শুধু জমাট বাঁধা অন্ধকার আর পোড়া ছাইয়ের গন্ধ। বাগলার দাদু একটা লম্বা শ্বাস ফেলে লালা দাদুর দিকে তাকালেন। লালা দাদু কাঁপা কাঁপা হাতে একটা বিড়ি ধরিয়ে একটা টান দিলেন, তারপর বললেন, বাগলার, আজ জানটা হাতে নিয়ে ফিরে এলাম। অমাবস্যার সেই ভয়ঙ্কর রাত কাটিয়ে যখন সকালের আলো ফুটল, সেই আলোয় দাদুরা এক কালো অভিশাপ থেকে মুক্তি লাভ করলেন। আমাদের একটা মসজিদ আছে, আমার দাদার যে আব্বা, বড় বাবা, উনি ওই মসজিদের জন্য জমি দিয়েছিলেন। ওনার নাম হচ্ছে মাওলানা আফসার উদ্দিন সাহেব। আফসার উদ্দিন সাহেবের নামেই এখন ওই মসজিদটা আছে। মসজিদের নাম মাওলানা আফসার উদ্দিন মসজিদ। তো এইখানে যে ঘটনাটা আমি এখন বলবো, তখনকার সময় আব্বু সদ্য কৈশোর পার করে যৌবনে পদার্পণ করেছে এমন একটা সময়। উনি প্রতিদিন হচ্ছে ফজরের নামাজের জন্য ওনার একটা টেন্ডেন্সি ছিল সবার আগে উঠবেন। উঠে মসজিদের সাথেই ছিল খাল, তো ওই খালের মধ্যে হচ্ছে অজু করে উনি মসজিদের বারান্দায় দাঁড়ায় আজান দিতেন। আজান দিয়ে উনি ফজরের নামাজ আদায় করতেন। এর মধ্যে যদি দাদা উঠে চলে আসতেন তাহলে জামাতের সাথে আদায় করতো, বা যারাই আসতো মুসল্লি নামাজ আদায় করতো, তারপরে যার যার মতো গিয়ে শুয়ে পড়তো। আর যদি কখনো কেউ উঠতে লেট হতো তাহলে তারা তাদের মতো সেপারেটলি এসে নামাজ পড়তো, কিন্তু আজানের কাজটা আব্বু করে আব্বু নিজেই নামাজ পড়ে চলে আসতেন। তখন হচ্ছে বেতনভুক্ত ইমামের সময়টা ওইখানে ছিল না, বা ওইখানে উপস্থিত নিয়মের ভিতরে ছিল না। তো এখানে একটু ঘটনা আমি যুক্ত না করলে হচ্ছে না। আমার বড় বাবা মাওলানা আফসার উদ্দিন সাহেব আধ্যাত্মিক জগতের অনেক একটু পাওয়ারফুল লোক ছিলেন বলা যায়। উনি অনেক চিকিৎসা রুকিয়া করতে পারতেন। এবং আমার দাদা যে ছিলেন সরকারি চাকরিজীবী ছিলেন, প্রাইমারি স্কুলের শিক্ষক, তাজুল ইসলাম মাস্টার। তো দাদা জানো হচ্ছে এই ধরনের ঝাড়ফুঁক বা রুকিয়া যাই বলে, জিন জাতি দিয়ে কাজ করানো, এরকম কিছু উনি পারতেন। তো এটা এই লিগেসিটা পরে আর আমার বাবা চাচাদের মধ্যে থাকে নাই। এখন আমরা তো হচ্ছে পুরাই মডার্ন লাইফে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের ওইরকম কোনো নাই, কিছুই নাই এখন বলতে গেলে। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি, তো এমনই কোন এক সকালে আব্বু উঠেছে, উঠে দেখে যে ওই দিনটা একটু বেশি অন্ধকার। ওই দিন হচ্ছে আলো তেমন ভাবে ফোটেনি। তা আব্বু সন্দেহ করলো, মানে উনি মোটামুটি তখন তো অ্যালার্ম ক্লকের যুগ ছিল না, প্রযুক্তির কোনো টাচই ছিল না। তো উনি অনুমান করতে পারলেন কেন যেন যে না, ওয়াক্ত হয়ে গেছে, হয়তো বা আজকে বেলা উঠতে একটু লেট করতেছে, আলোটা একটু কম ফুটেছে। এখন যেটা বলার বিষয়, এটা হচ্ছে আব্বুরও আগে ওই বাড়িতে একটা লোক উঠতেন। এটা হচ্ছে আব্বুর এক চাচি সম্পর্কের লোক, চাচি আম্মা, আব্বুর চাচি আম্মা, মানে আমার হবেন দাদি। তো উনি সবার আগে উঠতেন। ওই মহিলা ওই টোটাল বাড়ির ভিতরে সবার আগে ঘুম থেকে উঠতেন। উঠে উনি শুকনো পাতা টাতা যেগুলো পড়েছে সারা রাতে, এইগুলো আলাদা করে রাস্তা পরিষ্কার করে রাখতেন, যাতে ওই বাড়ির পুরুষরা নামাজ পড়তে যেতে পারে। আর পাশাপাশি হচ্ছে উনার জ্বালানির জন্য কিছু পাতা টাতা সংগ্রহ হয়ে গেল এই উদ্দেশ্যে। তো যথারীতি আব্বু প্রায়ই নামাজ পড়তে গেলে উনাকে দেখতেন উনি পাতা কুড়াচ্ছেন। ওই দিনও দেখলেন অন্ধকার। তো ওই দিন উনি ভেবেছিলেন যে চাচি উঠবে না। তো উনি কাছে গেলেন, গিয়ে দেখলেন যে না, চাচি উঠেছেন, পাতা কুড়াচ্ছেন যথারীতি। তখন আব্বু ওনাকে সালাম দিয়ে প্রশ্ন করলেন যে আজকে তো আলোই ফুটে নাই, আমি ভাবছি আপনি উঠবেন না, আপনি উঠে গেছেন। তো সালামের উত্তর দেয় নাই, কোনো কথাও উনি বলেনি। না বললে আব্বু বিশেষভাবে খেয়াল করে নাই, শুধু একটা জিনিস খেয়াল করছে যে উনার শ্বাস যে শব্দটা আছে এটা যেন একটু বেশি ভারী, একটু হালকা গোঙানোর মতো শব্দ, এমন কোন শ্বাস চলছিল। তো এটা আব্বু বিশেষভাবে কোনো খেয়াল করেনি।
খেয়াল না করে উনি যথারীতি খাল পাড়ে গিয়েছেন, উজু করেছেন, উঠে এসে আজান দিয়েছেন, আজান দিয়ে ফজরের নামাজ পড়ে আবার যখন ব্যাক করে চলে যায় তখনও দিন অন্ধকারের মতোই। সাধারণত নামাজ পড়ে যাওয়ার সময় ততক্ষণে ভালো আলো ফুটে যায়। তো আব্বুর একটু সন্দেহ লাগলো, কি ব্যাপার, আজকে বেলা এখনো উঠতেছে না। তখন হচ্ছে উনি আবার চাচির পাশ দিয়ে যাওয়ার সময় উনি ওভাবেই পাতা করাচ্ছেন, ওভাবেই নুয়ে রয়েছেন, বড় ঘুমটা টানা। উনি আবার চাচিকে জিজ্ঞেস করলেন যে আজকে তো বেলাই উঠতেছে না, আর আপনি যাবেন না, আপনার শেষ হয় নাই? যথারীতি আবারও কোনো কথা হয় নাই। চাচি আব্বুর চাচি আর কি বড় করে শ্বাস নিচ্ছেন, ওইভাবে গভীর শ্বাস। তখন আব্বু বললেন না, আসলে আব্বু কিছু বলে নাই। আব্বু যথারীতি চলে এসছেন এবং ঘুমিয়ে পড়েছেন। আব্বুর ভাষ্য মতে আনুমানিক আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমানোরও পরে আমার দাদা আব্বুকে ওই দিন ডেকে তুলেছেন। আমার দাদা এসে বলছেন, এই সবসময় না তুই আগে উঠোস, আজকে তুই গেলি না নামাজে, আমরা নামাজ পড়ে চলে আসলাম, এখন বেলা হয়ে যাচ্ছে, তুই নামাজে যাস না, নামাজটা পড়ে আয়, পরে কাজা হয়ে যাবে। তা আব্বু তখন বলতেছে, আমি তো নামাজ পড়ছি। দাদা ভাবছে আব্বু স্বপ্নে দেখছেন, বলছে হ্যাঁ হ্যাঁ বুঝছি, নামাজ পড়ছো, যাও নামাজ পড়ে আসো। তখন যতক্ষণ ওই দিন বেলা হয়েছে, বেলা হইলে আবার চাচির সাথে একই বাড়িতে থাকে, চাচির সাথে দেখা হয়েছে। উনি ওনার চাচিকে জিজ্ঞেস করছেন যে আপনার যে সকালে আমি কথা বললাম, আমি নামাজে গেলাম, আপনি তো আমার সাথে কোনো রাও করলেন না। তখন চাচি বলতেছে, আমি তো আজকে উঠছি, আমি তো তোমারে পাইলাম না, তুমি তো আমার সাথে কথা বলো না, আমি তো তোমারে দেখলাম না। আব্বু বলতেছে যে না, আমি তো আপনার সাথে কথা বলছি। চাচি সম্পূর্ণ অস্বীকার করতেছে, না তোমার সাথে আমার আজকে সকালে কোনো দেখাই হয় নাই। তখন আব্বু একটু ভয় পেয়ে গেছিল এবং ওনার প্রেশার টেশার হালকা বেড়ে গেছিল, তারপরেও ঠিক হয়ে গেছে। তো এরকম অশরীরী কোনো সমস্যা হতে থাকে আমাদের আশেপাশে, বা আমরা তো এটা অস্বীকার করলে চলবে না যে জিন যে থাকে জাতির আমাদের এই পাশে সহাবস্থান, তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে থাকেন। এমনই কিছু একটা হয়তো ওই দিন হয়ে গেছে, অমীমাংসিত রয়ে গেছে। ঘটনা বলার জন্য আমার আব্বা এখনো আছেন। আমি যাজক বা পাদ্রি, ফাদার যেটাই বলেন, ওইটা হবার পথে আমি ওই উদ্দেশ্যেই যাত্রা করেছি। এবং এটা আমার 7ম বছর যে আমি এই ফাদার হওয়ার জন্য পড়াশোনা করছি। বর্তমানে আমি বাংলাদেশ থেকে দূরে আছি। এই ঘটনাটা আমি তার মানে বলতে চাই, এটা সকলের জন্য একটা শিক্ষা হতে পারে, বিশেষভাবে যারা যুবক যুবতী আছে তাদের জন্য। যখন এই ঘটনাটা আমার সাথে ঘটে তখন আমি সদ্য মাত্র 18তে পাড়া দিয়েছি আর কি। তো এটা এমন একটা সময় যে আমি তখন মাত্র আশ্রম বা হোস্টেল, যেখানে ফাদার যারা হতে চায় ইয়াং বয়সে যেখানে যেতে হয়, আমি সেখানে গেলাম। জায়গাটার নাম বলবো না, অনেকে বুঝে ফেলবে। সেখানে যাবার পরে কিছুদিন ওখানে থাকার পরে কোনোভাবে একটু জানতে পারলাম যে এই জায়গাটা, তার মানে যেখানে আমাদের যে অট্টালিকা বলা যায় আর কি, বিশাল বড় একটা বিল্ডিং, এখানে এটা 5 তলা ভবন, সেখানে একটা ইতিহাস আছে। ইতিহাসটা ছিল যে স্বাধীনতার পূর্বেই যখন আমেরিকান কানাডিয়ান ফাদাররা ফ্রান্স থেকে বা বিভিন্ন জায়গা থেকে ওনারা যখন আসলেন এবং ওনারা যখন বাণী প্রচার করতে লাগলেন, তখন তাদের জায়গা জমিন ছিল না। তো তারা তার মানে ঘরগুলো অলরেডি করা আছে, এরকম অবস্থাতে ঘরগুলো আর কি কিনে নিতেন। এরকমই একটি ঘর ছিল যেখানে আমাদের এখন ঘর, তার মানে ওই বিল্ডিংটা। যদিও এই বিল্ডিংটা ভূমিকম্পে ভেঙে যায়, তারপরে এটাকে পুনর্নির্মাণ করা হয় ভালো করে, আরো বড় করে। এখন সেই পুরাতন বিল্ডিংটা নেই, কিন্তু সেই স্থাপত্যটা অন্যভাবে করা হয়েছে আর কি ওই জায়গাটাতে। এখন ঘটনাটা হচ্ছে যে আমি আর আমার একজন বন্ধু ছিলেন, তো আমরা কোনোভাবে এই একটা সোর্স থেকে খবরটা শুনতে পারি যে ওই জায়গাটা কোনো একজন হিন্দু জমিদার ধরনের লোকের ছিলেন, তার মানে তার অনেক টাকা সম্পত্তি ছিল। তিনি ওই যখন সমস্যাগুলো হয় মুক্তিযুদ্ধের সময়, তখন তারা ভারতে চলে যায় এবং এই জায়গাটা নাকি বিক্রি করে। এখন এটাও আমি পুরোপুরি ব্যাপারটা জানি না,
কিন্তু আমরা শুনেছি যে জায়গাটা তারা বিক্রি করে ওই আমেরিকান ফাদারদের কাছে, আর ওই আমেরিকান ফাদারদের বিক্রি করার পরে তারা সেটাকে তাদের নিজস্ব বাসভবন বানিয়ে দেয়। তো এই ভবনটাতেই এখন তো আমেরিকান ফাদাররা খুব কম, বাংলাদেশের ফাদাররাই বেশি। আমিও সেখানেই বেড়ে উঠছিলাম আর কি। এবং সেখানে আমার সাথে একটা ঘটনা ঘটে। আমি আমার বন্ধুর কাছে এই ব্যাপারটা সহভাগিতা করি যে দেখ আমি এরকম শুনলাম। পরে ও বললো, ও আবার একটু ঠাট্টার ভাবেই নিল, ও চিরকাল মনে করে যে ও নাকি এগুলো ডিটেক্ট করতে পারে। তো আমাকে বললো হ্যাঁ আমারও মনে হয়েছে। পরে আমি বললাম যে তাহলে তো একটু সেফ থাকতে হয়, আরো বেশি বেশি প্রার্থনা করতে হবে, কারণ যেহেতু আমরা প্রার্থনার জায়গায়, আমাদেরকে এনকারেজ করায় প্রার্থনা করার জন্য। তো এখানে হয় কি, আমরা দুজন এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। তখন আমাদের তো একটা নিজস্ব একটা নিয়ম কারণ আছে ওখানে। ওই নিয়ম অনুসারে সকলে তখন টিভি দেখছিল। এরকম প্রায় 9:30টার দিকে সকলে টিভি দেখছিল। তো আমরা দুজন কি কারণে জানি সেই দিন তারপরে কোন একটা অ্যাসাইনমেন্ট ছিল না কি, এখন মনে পড়ছে না, আমরা স্টাডি হলে গিয়েছি। আমাদের রীতিমতো দূরত্ব, ওই স্টাডি হলে ডেস্ক গুলো দূরে দূরে। তো প্রায় 2টো ডেস্ক পরে ওর ডেস্ক, তারপরে এখন আমি ওখান থেকে বলছি, এই ঘটনাটা তো একটু গা ঝমঝম লাগছে, আমার বেশ একটা ভালো লাগছে না, এরকম শুনলাম, এখন আমার ছাদে যেতেও ভয় করে। পরে ও বললো যে আমার এখনো ভয় শুরু হয়নি, কিন্তু এখন এই ব্যাপারটা সত্য কিনা এটাও তো বোঝা কষ্টকর। তখন আমি বললাম যে না, আমি তো শুনেছি জমিদারের মেয়ে নাকি এখানে আত্মহত্যা করেছিল, এরপরেই নাকি জমিদার বিক্রি করেছিল। এরকম যদি কিছু হয় তাহলে তো সমস্যা। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, তখন শীতের দিন ছিল, জানালা দরজা রীতিমতো বন্ধ করা, দরজাগুলো ভিজিয়ে রাখা হয়, কোনো ফ্যান নেই, দেওয়ালে পেরেক ভালো করে আটানো আছে, এবং সেখানে আমরা যেটাকে তার মানে শ্রদ্ধা ভক্তির সাথে দেখি, একটা ক্রুশ, যেখানে ওই যিশু তার মানে ঝুলে আছে, ওরকম একটা ব্যাপার। 2টো ক্রুশ, এটা তার মানে কাঠের খোদাই করা 2টো ক্রুশ, এটা 2 দিকে আছে একটি দেওয়ালে। আপনি বিশ্বাস করবেন না, আমরা ওই দিকেই চেয়ে আছি, আর সাথে সাথে ওই 2টো ক্রুশ ঠাস করে ভেঙে পড়ে গেল একই সাথে। আপনি বিশ্বাস করবেন না, আমরা সেখানে ছিলাম, আমরা দুজন দেখছি আশপাশ দিয়ে টিকটিকি আঘাত করলো কিনা, কিন্তু দেখলাম ওই পুরো দেওয়ালটা, ওখানে কোনো জায়গা নেই যেখানে টিকটিকি ঢুকে যাবে অন্য কোনো জায়গায়, দেওয়ালটা পুরো ফাঁকা। তার মানে পুরো দেওয়ালে আর কিচ্ছু নেই, শুধু 2টি ক্রুশ ঝুলেছিল। এই 2টো ক্রুশ একসাথে ভেঙে পড়ে গেল। এখন এইটা দেখে আমরা দুজন একজনের দিকে দেখে আমরা দুজন 2 দিকে দৌড় দেওয়া শুরু করলাম। দৌড় দেওয়া শুরু করার পরে আমরা দুজন আমাদের যেখানে আমাদের প্রার্থনার জায়গা, আমরা সেটাকে চ্যাপেল বলি, আর বাংলায় বলা হয় গির্জিকা, আমরা সেখানে ঢুকলাম। এবং সেখানে গিয়ে আমরা তো তার মানে ভয় পেয়েছি। তো আপনাদের যেমন আয়াতুল কুরসি আছে, আমরা আমাদের যে প্রার্থনা আছে ওই আওয়ার ফাদার হু আর্ট ইন হেভেন, ওগুলো আমরা বলা শুরু করলাম। এইটার পরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় আর কি, তার মানে ভয়ের ব্যাপারটা আরো বেশি কাজ করতে লাগলো। তো এটা ছিল প্রথম ঘটনা, যেটা 2 জন আমরা প্রত্যক্ষদর্শী একই সাথে দেখেছি। এরপরে যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণ আমার সাথে ঘটেছে। ঘটনাটা বলার আগে অবশ্যই বলতে চাই, যাদের বিশ্বাস করার তারা করবে, কিন্তু আমি জানি আমি সেদিন কি অনুভব করেছি। অনুভব বলছি কারণ সবকিছু অনুভূতি ছিল, কিছু দেখিনি। এরকমই একটি দিন, কিন্তু সেই দিন এটা ছিল 10টার সময়। আমাদের 3টে ডরমিটরি আছে। এখন যারা ডরমিটরি বোঝেন না, বড় জায়গাতে যখন অনেকজন থাকে তখন ডরমিটরি বা ডর্ম বলা হয় এটাকে, অনেকগুলো বেড একসাথে থাকে। আমাদের ওই রুমে ছিল আমাদের 10টা বেড। এটা যথেষ্ট বড় একটা জায়গা, মনে করেন একটা বাস্কেটবল কোর্ট যেরকম বড় হয়, রীতিমতো অনেকটা ওরকমই, যথেষ্ট বড় একটা জায়গা। এখন সেখানে
আমাদের সবার বেড, আমার বেডটা আর আমাদের ডরমিটরির দরজা, আমাদের ডরমিটরির দরজার দুটো অংশ, তার মানে এটাকে দুই দিক থেকে খুলতে হয়। ওই বাথরুমের দরজাগুলো যেমন তার মানে একটি পাল্লা থাকে, ওরকম না, দুটি পাল্লা, যথেষ্ট বড় দরজা। এখন এই দরজাটা আমি ঢুকলাম, আমি ঢুকে তখন ভিজিয়ে রেখেছি। এখন ভিজালেও আপনাকে ধাক্কা না দিলে দরজাটা খুলবে না, আশা করি বুঝতে পারছেন, ধাক্কা না দিলে দরজাটা খুলবে না। এখন আমি হাত মুখ ধুয়ে, আমাদের টয়লেটটাও অ্যাটাচ করা, টয়লেটের দরজাটা বন্ধ, টয়লেটেও একটা কাচের দরজা দেওয়া আছে থাই গ্লাসের, তো ওই দরজাটাও বন্ধ। আমি হাত মুখ ধুয়ে পা ধুয়ে সুন্দর বেডে চলে এসেছি, ওই মশারি টাঙিয়ে আমি বেডের ভেতরে। এখন আমি শুয়েছি। এখন আমাদের কিছু প্রার্থনার রিচুয়াল আছে যেগুলো করতে হয়, আমরা করি প্রার্থনা। তো আপনাদের যেমন তসবিহ আছে, আমাদের একটি প্রার্থনা হচ্ছে রোজারি প্রেয়ার, আমরা রোজারি প্রার্থনা মালা। তো আমি ওটা করা শুরু করলাম, আমি রোজই করি, তো আমি ওটাও করা শুরু করলাম। আপনি বিশ্বাস করবেন নাকি আমি জানি না, রোজারিটা করার 15 মিনিটের মধ্যে আমি অনুভব করতে লাগলাম যে আমি কাঁপছি। তো আমি ভাবলাম যে অনেক সময় এরকম হয়, হয়তো ঘুম চোখে চলে এসেছে, এই কারণে আমি হয়তো একটি ঝাঁকুনি দিয়েছি, কিন্তু না, এরকম কিন্তু নয়। আমার পুরো বেডটা যে আছে এটা তার মানে প্রচন্ড ভাবে কাঁপছে, এত ভাবে কাঁপছে। বেডের মধ্যে 4টি পিলার আছে, আমাদের বেডটা আয়রনের, আর ওখানে ওই যেহেতু এটা লোহার আর কি বেডটা, ওটাকে 4 দিকে 4টা রড দেওয়া ওই মশারিটা টাঙানোর জন্য। এখন আমি একটু বরাবরই একটু রিলিজিয়াস টাইপের মানুষ, ওই প্রথম ঘটনার পরে ভয় পেয়ে 4টা তসবিহ আমাদের যাজক বা ফাদার দ্বারা আশীর্বাদ করে আমি রেখে দিয়েছি ওখানে। 4টা তসবিহ আমার 4 দিকে, জাস্ট for my belief, like it will save me, something like that, like I will be protected all over the night. এখন হলোটা কি, আমি শুয়ে আছি আর প্রার্থনাটা করছি। অনেকে বলবে যে হয়তোবা তুমি ঘুমে ঘুমে এটা অনুভব করেছো। এখন আমি যখন অনুভব করছি এরকম, তখন আমি উঠে বসেছি, রীতিমতো আমি উঠে বসেছি এবং আমি প্রার্থনা বন্ধ করে দিয়েছি। মুখ থেকে শব্দ বেরোচ্ছে, আমি ভয় পাচ্ছি। গায়ে মানে প্রচন্ড পরিমাণে আমার ওই গায়ে যে জার কাটা আমরা বলি বা গুজ বাম্প, ওটা হচ্ছে আমার। এখন আমি তো অনুভব করতে পারছি যে কিছু একটা আছে। হঠাৎ করে আমি বা গুঙানি, আমি জানি না, ভালো করে করতে পারলাম না, কিন্তু একটা গুঙানি শব্দ পাচ্ছি। এখন যখনই গুঙানি শব্দ পাচ্ছি, আমি এদিক ওদিক দেখছি। এখন যখন আমি এদিক ওদিক দেখছি, তখন আমার তো ভয় লেগে গেছে। এখন আমি লক্ষ্য করলাম যে আমি প্রার্থনা করে ছেড়ে দিয়েছি। তো আমি জোরে তার মানে আমার যে তসবিহটা আছে, তসবির মধ্যে যে প্রার্থনা থাকে, আমি জোরে জোরে করতে লাগলাম, হে আমাদের স্বর্গস্থ পিতাও, এই দিয়ে শুরু করলাম। তার মানে আমাদের বাংলাদেশের আমার ফাদার প্রেয়ারটা আমি জোরে জোরে করতে লাগলাম। আর ওই আরেকটা প্রেয়ারের ছবিটা আমি জোরে জোরে করতে লাগলাম। আপনি বিশ্বাস করবেন, আমার বেড আরো ঝাঁকা শুরু হলো। এখন আমি উঠে বসেছি, রীতিমতো আমি একটা আসন করে বসে আছি এবং আমার বেড হচ্ছে, এবং বেডটা এত কাঁপছে। আমার ওই বেডের 4 দিকে যে পিলার গুলো আছে রডের, ওইটার পিলারের আংটার মধ্যে যে রোজারি গুলো লাগানো আছে, এটা পড়ে গেল, রীতিমতো এগুলো পড়ে গেল, এত ঝাঁকি হচ্ছে। আর এটা পড়ার পরে আমি বুঝতে পারছি আশপাশ দিয়ে এরকম হালকা হালকা বাতাস যাচ্ছে, হালকা হালকা বাতাস হচ্ছে, আর হুহুটা এখনো চলছে। এখন বেডটা এরকম ভাবে কাঁপা শুরু হলো। আমি উঠার জন্য আমি চেষ্টা করলাম, আমার বেড এত কাঁপছে, মশারির খুঁটগুলো খুলে গেছে, আমি যে গুজিয়ে রেখেছিলাম এগুলো খুলে গেছে, এতটা ঝেঁকেছে। এবং আমি প্রার্থনা করছি, এদিক ওদিক দেখছি, আমি এমন ভাবে কাঁপছি, আমি জানি না কি হলো, আমার হাত থেকে আমার যেটা পার্সোনাল যে একটা তসবিহ আছে বা রোজারি মালাটা আছে, এটা হাত থেকে পড়ে গেল। এবং এটা হাত থেকে পড়ে যাওয়ার পরে আমার তো ভয় আরো বেশি হওয়া শুরু হয়ে গেল। আমার হাত থেকে যখন আমার রোজারি মালাটা পড়ে গেল, এইবার আমি বুঝলাম যে কিছু একটা আছে। হাত থেকে পড়ে গেল, আমি প্রচন্ড ভয় পাচ্ছি। তারপর আমি সাহস করে আমি প্রথমে কি করলাম, আমাদের
দরজার কাছেই আমাদের ওই সুইচ বোর্ড গুলো থাকে। আমি সোজা গিয়ে প্রথমে লাইট জ্বালালাম, রুমে যতগুলো লাইট আছে সব জ্বালালাম। বেড এতক্ষণে এটা চুপ হয়ে গেছে, আমি যে বেড থেকে নেমেছি এটা চুপ হয়ে গেছে। আমি লাইট জ্বালালাম এবং যে মেইন দরজাটা আছে শুধুমাত্র একটা এক্সিট ডোর আছে, এই এক্সিট ডোর অলসো I just closed it. After closing it, এখন কি হলো, এটাকে বন্ধ করার পরে আমি ওই আমরা বলি হোলি ওয়াটার বা পবিত্র জল, যেটা একজন ফাদার আশীর্বাদ করেন, ওটা আমার কাছে ছিল। আমি সেইটা নিয়ে জোরে জোরে প্রার্থনা করতে করতে সমস্ত ঘরে আমি ছিটিয়ে দিলাম। বাথরুমে গেলাম, বাথরুমে আমি প্রত্যেকটা টয়লেট আমি ভালো করে দেখে রেখেছি কোনো কেউ ছিল কিনা, কারণ আমরা অনেক দুষ্ট, ওই বয়সে সবাই দুষ্ট থাকি। আর আমি অনেক জনকে ভয় দেখাতাম, ভাবলাম যে কেউ হয়তো আমাকে ভয় দেখাচ্ছে। আমি প্রত্যেকটা বেডের নিচে আমি সবকিছু আমি চেক করেছি, কিন্তু সেখানে কেউ ছিল না রাসেল ভাই, কেউ ছিল না। এখন এই ঘটনা কিভাবে হলো আমি কিচ্ছু জানি না, তার মানে কেন হলো আমার সাথে। আমি দরজাটা লাগিয়ে দিয়েছিলাম, তো কেউ বেরোতে পারেনি ওই টাইমে, এটা আমি একদম ভালো করে লক্ষ্য করে দেখেছি। এখন আপনারা হয়তো বা অনেক সময় এক্সরসিস্ট সম্পর্কে জানেন, তো আমাদের ঢাকায় আমাদের খ্রিস্টান ফাদারদের মধ্যে একজনকে এক্সরসিস্ট বানানো হয়, বা এক দুইজনকে যারা অনেক বেশি প্রার্থনাশীল থাকে তাদের এরকম দেখে তাদেরকে এক্সরসিস্ট বানানো হয়। আর আমার একজন খুবই পরিচিত একজন ব্যক্তি, কাছের মানুষ, যদিও তিনি গত হয়েছেন, তিনি মারা গেছেন, প্রভু তাকে স্বর্গের স্থান দিক, আমি তাকে এই ব্যাপারটা জানাই। এবং যখন আমি তাকে এই ব্যাপারটা জানাই, তিনি প্রথমে আমাকে কোনো অ্যান্সার দেননি, জাস্ট ঘটনাটা শুনলেন, পরে বললেন তুমি প্রার্থনা করো, কখনো প্রার্থনা ছেড়ে দিও না। পরে তিনি আমাকে এক সময়, আমি যখন এটা জোরাজোরি করলাম, তখন তিনি আমাকে বললেন যে দেখো, তুমি তো যুবক, আর শয়তান কখনো চায় না যে যুবকরা প্রভুর দিকে বা ঈশ্বরের দিকে চলে যাক। তো আমি তো প্রার্থনা করছিলাম, এটা তো একদিক থেকে ভালো, শয়তান চায় না যে আমি এটা করি। এই কারণে শয়তান এই ঘটনাটা করেছে যাতে তুমি ভয় পাও। তুমি একটা জিনিস লক্ষ্য করো, তুমি যখন ভয় পাচ্ছিলে তখন তুমি প্রার্থনা করে ছেড়ে দিয়েছিলে, এইটাই শয়তান চেয়েছিল। তাই তুমি প্রার্থনা করবে এবং কখনো ভয় পাবে না। পরে আমাদের কিছু আশীর্বাদ বা দোয়া বা যাই বলেন, তিনি আমাকে ওগুলো আশীর্বাদ করেন এবং আমি বর্তমানে ভালো আছি। আমার সাথে আর এরকম কোনো কিছু ঘটেনি, যদিও আরেকটি ঘটনা আমার সাথে ঘটেছিল। যদি এই ঘটনাটা যদি সিলেক্টেড হয়, আপনি যদি আমাকে বলেন, আমি ওই ঘটনাটাও শেয়ার করব। একটি মেসেজ, ইয়াং ছেলেরা মেয়েরা অনেকে আছো, ভূতের গল্প শুনছো অনেক, এগুলো অনেকটা সত্যিকারের ব্যাপার। এগুলো আলো যখন আছে অন্ধকারও থাকে। আমি একজন ফাদার হব, তো এই ফাদার হওয়ার এসে তোমাদের বড় ভাই হিসেবে বা গাইড হিসেবে আমি শুধুমাত্র বলতে চাই, তোমাদের জীবনে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আশা করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে নিয়ে এসেছি, দেখেন আমাদের এলাকার গ্রামের প্রাকৃতিক দৃশ্য। বিকাল যখন 5টা বেজে, মানে 5টা নয়, প্রায় 4:30 বাজে, 5টা বাজতে বাজতে আর 30 মিনিট বাকি আছে, তখনকার একটা প্রাকৃতিক দৃশ্য নিয়ে আসলাম। সো দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্যটা। ওই পাশ থেকে সূর্যটা উঠেছে বলে ভালো করে দেখা যাচ্ছে না। সো দেখতে পাচ্ছেন যে এলাকার সূর্যটা কতটা সুন্দর। হ্যাঁ, ভালো করে দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে, মনে হচ্ছে যে বিকাল বয়ে সন্ধ্যা গড়িয়ে আসছে, কিন্তু নয়, এখন সেটা নয়। এখন বাজছে 4:30 সময় আমি আপনাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যর অর্ধেকটুকু প্রাকৃতিক দৃশ্যটা দেখাতে চাচ্ছিলাম। হ্যাঁ, সো চলে যাচ্ছি। প্রথমেই বলে নিচ্ছি, এটা আমাদের গ্রামেরই দৃশ্য, অরিজিনাল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা কতটা সুন্দর। হ্যাঁ, এখান দিয়ে ঘাস পাতা ও অনেক কিছু আছে, আর এখানে কিছু চাষবাস করা হচ্ছে। হ্যাঁ,
এইগুলোর ভিডিও প্রথম মানে এইগুলো আমি আপনাদের শোনাবো না। আজকে আমরা আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যর সাথে সাথে আমাদের এই গ্রামের ভয়ঙ্কর একটা গল্পের কথাও কিন্তু বলতে যাচ্ছি। শুরু থেকে বলে নিচ্ছি, গল্পের মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, শুরু থেকে বলে নিচ্ছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভুল ত্রুটি থাকলে চলে যাচ্ছি সরাসরি সেই পুরনো সুরে ভয়ঙ্কর গল্পের কথায়। হ্যাঁ, গ্রামের একটা লোক যে নাকি ভালোই, সে নামাজ কালাম 5 ওয়াক্তই পড়ে, তবে সে এখন নামাজ পড়লেও আগে পড়তো নাকি সেটা আমরা জানি না, হয়তো আগেও পড়তো। তবে লোকটা একটা তান্ত্রিক গ্রহের একজন লোক, তবে মোটামুটি সব দিক থেকে তান্ত্রিক নয়। মাঝে মাঝে কিছু জিনিস, এমন অদ্ভুত কিছু জিনিস করে যা শুনলে আপনার গায়ের লোম পুরোটা দাঁড়িয়ে যাবে। গায়ের লোমগুলো মানে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। সে একদম পুরোপুরি তান্ত্রিক নয়। তান্ত্রিকরা যেমন শুধু মানে তান্ত্রিকই করে, মানে শুধু মানে জাদু কিংবা অন্য কিছু সবকিছু করে থাকে, কিন্তু সেই লোকটা জাদু এগুলো কিছুই করে না। সে শুধু একটা কাজই করে, মানে সে সাধারণ মানুষের মতনই চলাফেরা করে। সাধারণ মানুষের মতনই চলাফেরা করে, কিন্তু সে সেই দিক থেকে তার চাইতেও বেশি। সে সেই নীরবতা, মানে চুপ থাকার মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যেরকম রূপ থাকে সে সেরকম রূপ থাকলেও একজন মানুষকে সে নিজের আয়ত্তে কিংবা খারাপ বানাতে সে 1 সেকেন্ডও ভাববে না। হ্যাঁ, এটাই তার মূল উদ্দেশ্য। যার মানে আপনার কাছে একজনকে খারাপ লাগবে, কি সে তার কাছে যাকে খারাপ লাগবে সে সরাসরি তার উপরে কিছু একটা করে বসবে। সে তার মানে ওই নীরবতার মাঝখান থেকেই সে নাকি অনেক কিছু করতে পারে। এই গল্পটা যখন আমি শুনলাম, আমি নিজেও নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। ভয় লাগছিল অনেকটাই, যে একজন মানুষ এরকম কি করে হতে পারে যে তান্ত্রিক কিচ্ছু করে না, কিন্তু সে নাকি সেই মানে তার বয়স যখন অনেক কম, মানে আরো 10-15 বছর আগে নাকি, আরো 10-15 বছর আগে নাকি সে একটা কাজ করত, যেটা মানে এইগুলোরই কাজ করত, কিন্তু তার বাড়ির কেউ জানতো না। কাজ করত লুকিয়ে লুকিয়ে, লুকিয়ে লুকিয়ে সে এই কাজগুলো করত। তবে সে এই কাজগুলো কিন্তু নিয়মিত করতো না, হঠাৎ করে মাঝে মাঝে এগুলো করত। মাঝে মাঝে এগুলো যখন করত, সেগুলো মাঝে মাঝে করতো, তবে সব সময় কিন্তু সে এইগুলো নিয়েই তান্ত্রিকদের মতন পড়ে থাকতো না। সে সব সময় এইগুলো করতো না, মাঝে মাঝে সে এই কাজগুলো করে থাকতো। তবে মাঝে মাঝে করলেও কিন্তু, মাঝখানে মাঝখানে করলেও সে কিন্তু অনেকটা দূরে এগিয়ে গিয়েছিল। একজন মানুষের চলাফেরা ভালো লাগবে না তার কাছে, সে মানে ভালো হইলেও সে খারাপ বানাতে 1 সেকেন্ডও ভাববে না, কিংবা ওই নষ্ট করতে, একজন মানুষকে নষ্ট করে ফেলতে সে 1 সেকেন্ডও ভাববে না। কারো কথা সে না ভেবে তার মনে যা আসবে সে সেটাই করে বসবে। তার বাড়ির পাশে কিছু গাছ ছিল, গাছগুলো একদম চ্যাপ্টা, মানে পাতাগুলো একদম চ্যাপ্টা রঙের, মানে খাতার পিস কিংবা বইয়ের পিস যেরকম চ্যাপ্টা সমান, ঠিক সেরকম কিছু গাছ ছিল। ওই গাছগুলো দেখতে একদম সাপের গায়ের মতো। সাপের গায়ের রং মানে গায়ের রং যেমন অন্যরকম অন্যরকম থাকে একটু, মানে ওই কি আর বলবো, অন্যরকম কেমন যেন একটা কালার আসে না, মানে পেঁচানো গোছানো। ওই গাছের ওই কালারটাও পেঁচানো গোছানো, দেখলে মনে হয় যেন একটা গাছ নয়, এটা একটা সাপেরই স্থানা, কিন্তু দূর থেকে সেটা মনে হবে, কাছ থেকে সেটা মনে হবে না। কাছ থেকে দেখলে একদম মানুষ মানে গাছের মতনই মনে হয়, গাছই মনে হয়, গাছ ওইটা, কিন্তু দূর থেকে দেখলে সাপের গায়ের মতন মনে হয়। দেখতে ভয়ঙ্কর, ভয় লাগে অনেকটাই, যেটা দেখতে আমার কাছে সেগুলো, সেই ভিডিও এখন মানে এখন সেই গাছগুলো সেরকম একটা নেই, নষ্ট হয়ে গেছে।
হ্যাঁ, সেই গাছগুলো এখন নষ্ট হয়ে গেছে, 2-4টা পাতা আছে, মাঝে মাঝে গজায়। সেই গুলো নিয়ে কিছু ওইগুলো নাকি কোনো একটা গাছে কোনো একটা মানে ওষুধ, কোনো একটা অসুখের, ওইগুলো নাকি কোনো একটা অসুখের ওষুধ। সেটা আমি যখন শুনলাম তখন বললাম কিছু মানুষকে যে এগুলো কিভাবে ওষুধও হতে পারে। মানে এই গাছ, এটা তো দেখতে একদম সাপের গায়ের রঙের মতন, কেমন পেঁচানো গোছানো, চকবক করছে কেমন যেন। মানে তখন বলে, আরে তুমি তাহলে তো কিছু জানো না, তুমি এগুলো নিয়ে কথা বলো না কিন্তু ওনার সামনে। আমি বললাম যে আচ্ছা বলবো না, তবে আমাকে একটু বুঝিয়ে বলবেন যে ওগুলো দিয়ে উনি কি করতো। বলে যে ওইটা সে কখনো শেয়ার করেনি, কাউকে বলেনি, সে সবসময় চুপচাপ থাকতো। আর তার নীরবতার মধ্যে কেমন যেন ভয়ঙ্কর ভাবে কেমন যেন কি করে বসতো, সে নিজেও জানতে পারে না। মানে সে নিজেও জানে না যে যে সে কি করছে আর কি বা না করছে। সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাকে দেখে কিছু মানুষও ভয়ঙ্করের রূপ, মানে ভয়ে থাকে যে কার জীবনে কি ঝড় আসছে আল্লাহ তাআলাই জানে, কার জীবনে কি আসছে। ভয় লাগে, ভয়ের জগৎ, ভয়ে ভয়ে যেন কাতরে যায় একজন মানুষ। সে সে যখন হেঁটে যায় তখন একদম একদম চুপ থাকে, আর মনে মনে কেমন যেন কি যেন পড়তে থাকে, কেমন যেন কি করতে থাকে, কেই বা জানে। সে কেমন যেন মানে কি কি যেন পড়ে, আস্তে 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 কি যেন পড়ে, তবে আবে আবে আস্তে আস্তে কি যেন বলতে থাকে। হ্যাঁ, কি যেন বলতে থাকে সেটা কখনো বুঝতেই পারছিলাম না। সে কি যেন বলে, হ্যাঁ কি যেন বলে, তবে চুপচাপ চুপচাপ কি যেন বলে, কি যেন বলতে থাকে সেটা বোঝা যায় না। হ্যাঁ, সেটা বোঝা যায় না, তবে মনে মনে তার ঠোঁট নড়ে, হালকা হালকা একটু শোনাও যায়, তবে কি বলছে স্পষ্টভাবে স্পষ্টভাবে সেটা বোঝা যায় না। স্পষ্টভাবে কখনো বোঝাই যায় না যে সে মনে মনে সেগুলো কি পড়ছে, সে নিজেই জানে শুধু। হ্যাঁ, আর সে রাস্তার মানুষের রাস্তার মানুষদের সবসময় আতঙ্কের মধ্যেই রাখে হয়তো। সে সেই রকম একটা বাড়ি থেকে বের হয় না, আর যখন বের হয় বাট ভয়ে থাকে মানুষ, কার কখন কি হয়ে যেতে পারে কেউ বলতে পারছে না, এরকম ভয়ে থাকে একদম। মানে ভালোই একটা ভয়ে ভয়ে মানে মানুষগুলো চলাফেরা করতে থাকে। বেশ ভয় লাগে যে কখন কি হয়ে যায়, কখন কার কি হয়ে যায়। আর ওই লোকটা না সেরকম একটা সুবিধার নয়, ভয় লাগে তাকে দেখলে, প্রচন্ড ভয় লাগে। হ্যাঁ, প্রচন্ড ভয় পায় মানুষ তাকে দেখে, এবং কি কিছু সমাধানের জন্য কিন্তু মানুষ তার কাছেও মাঝে মাঝে যায়। জানি না আজ পর্যন্ত তার মন থেকে কিংবা কারো মুখ থেকে তার প্রকাশ্য রহস্যটা ভুলভাবে জানতে পারিনি আমরা, ভুলভাবে কখনো জানতে পারিনি রহস্য, যে সে কি করতে পারে, কি কি করে, এবং কি সে কোন কোন জিনিস কি কি করতে পারে। সে কি আজও মানে সে কি আজও মানে একটা তান্ত্রিক নাকি। বলে পরে বলল একজন, হালকা অল্প একটু তাকে তার মুখ থেকে শুনলাম, বলে যে সে ভালোই অনেক কিছুই করতে পারে বললেই চলবে, কেননা তাকে দিয়ে আমরা কিছু একটা পেয়েছি, তার কাছ থেকে আমি একটা হলেও উপকার পেয়েছি, তবে কি উপকার পেয়েছি সেটা আমি বলতে পারবো না। ওই লোকটা তখন আমাকে বলল, এবং কি বলল যে কি কি উপকার পেয়েছি সেটা আমি বলতে পারবো না, তবে তার কাছ থেকে বেশ ভালো উপকারই পেয়েছি। আমি যেই কাজের জন্য গিয়েছিলাম বাট ওই কাজটা সে আমাকে ভালো মতনই করে দিয়েছে, তবে কাজের কথাটা তো আমি বলতেই পারবো না কখনো। তখন একজন মানুষ যদি না বলে তাহলে তার কাছ থেকে কিভাবে শোনা যায়। হ্যাঁ, কখনো যদি আমি না বলি আপনাকে, আপনি কি শুনতে পারবেন? পারবেন না। বাট আমরাও না হয় সেটাই মেনে নিলাম যে সে যখন না বলতে চাচ্ছে আমরা না হয় না শুনি। হ্যাঁ, না বলতে চাইলে আর কি,
তখন আমরা বললাম যে আচ্ছা আঙ্কেল, আপনি বলতে চাচ্ছেন না আপনার কাছ থেকে জোর করে তো শোনা যাবে না। বলে যে হ্যাঁ সেটাই, তোমরা বুঝতে পেরেছো বাবা। হ্যাঁ, তখন আমরাও বললাম যে আচ্ছা আঙ্কেল, উনি কি কোনো জিন ভূত ছাড়াতে পারে? বলে যে বাবা, তুমি এগুলো ভুলেও মাথায় এনো না। উনি যেগুলো পারে আমার মনে হয় না অন্য মানে একজন মানে তান্ত্রিক পারে, কিন্তু উনি কিন্তু অনেক কিছু পারে। ওনাকে নিয়ে বলতে গেলে আমার ভয় লাগবে। ওনাকে নিয়ে যদি আমি বলতে যাই তাহলে আমার ভয় লাগবে, কারণ কখন কি মিথ্যা কথা বলি না কি করি সেটা তো আর বলতে পারবো না। তখন তখন বলে যে কখন কি মানে মিথ্যা কথা না বলবো না সত্য কথা বলবো, তো বুঝতে পারছিলাম না যে তার বিষয়ে যদি আমি একটা কথা বলি তখন যদি মিথ্যে হয়ে যায় কিংবা অন্য কোনো রোগ হয়ে যায়। তখন বলে যে না, আমি ওনার বিষয়ে কিছু বলতে পারবো না, তবে উনি অনেক ভালো কিছু জানেন। জিন ভূতের ব্যাপারে আমি শুনেছি উনি ভালো জানেন। এই পর্যন্তই বলতে পারবো, তবে এর বেশি আমাকে আর অনুরোধ করো না। বলে যে আচ্ছা আঙ্কেল। এরপরে আমরা তার কিছুদিন পরে আমরা একজনের ধরলাম ভালো মতন তার কাছ থেকে কিছু শোনার জন্য। হ্যাঁ, তার কাছ থেকে কিছু শোনার জন্য তাকে আমরা ধরলাম। জানি সে সেই লোকটাকে ভালো করে চেনে, আর এলাকার মানুষ তো এলাকার মানুষকে চিনবেই। পরে আমরা তাকে একটু বললাম যে আচ্ছা আঙ্কেল, আপনার কাছ থেকে কিছু শোনা যাবে? বলে যে আচ্ছা বলো তো কি বলবে। তখন আস্তে করে তাকে বললাম যে একটু সাইডে আসেন, আমরা কিছু গল্প করতে চাই আপনার সাথে। বলে যে কি সাইডে যাব? আচ্ছা বলো কি বলবে বলো। পরে আমরা তাকে একটা ভালো একটা জায়গায়, মানে খারাপ কোনো জায়গা না, মানে একটা একটু আশপাশের লোকজন থেকে সরিয়ে নিয়ে আসলাম। সরিয়ে নিয়ে এসে ফাঁকা একটা জায়গায় আমরা ৩-৪ জন মিলে গল্প করলাম। বললাম যে আচ্ছা আঙ্কেল, ওই একটা লোক আছে না যে নাকি আমাদের এলাকার মধ্যে কখনো বাসা থেকে বের হয় না, বাট শুনেছি উনি নাকি অনেক কিছু পারে। বলে যে বাবা, তুমি যা শুনেছ তা সঠিকই শুনেছ। বললাম যে বলে যে তুমি যা শুনেছ সঠিকই শুনেছ, উনি অনেক কিছুই পারে আসলে। এমন কোনো মানে অনেক ভালো ভালো কাজ ওনার দ্বারা হয়, তবে অনেক খারাপ কাজও কিন্তু হয়। শুধু ভালো কাজই সে পারে না, অনেক খারাপ কাজও পারে। বললাম যে ও আচ্ছা। বলে যে উনি অনেক কিছু পারে যা তোমার চিন্তা ভাবনারও বাইরে। আবার উনি অনেক নিকৃষ্ট হতে পারে যা তোমারই চিন্তা ভাবনার বাইরে। কার সাথে কেমন করতে হবে উনি সবই জানে। তবে ওনার বিষয় হঠাৎ জানতে চাচ্ছ, ব্যাপার কি? আমি বললাম যে আচ্ছা আঙ্কেল, কাকু, বলতে তো হবেই। আমরা একজন কাছ থেকে শুনলাম যে উনি নাকি মানে ওনার বিষয়ে সে বললো না ভালো করে। আমরা একটু গল্প করতে চাইলাম, তার বিষয়ে কিছু জানতে চাইলাম যে উনি এমন কি পারে যে ওনাকে দেখে নাকি কিছু মানুষও ভয় পায়। মানে উনি নাকি নীরবতার মাঝখান দিয়ে অনেক কিছু পারে। বলে যে পারে তো বটেই, সেটা বটে, সেটা তুমি সঠিকই বলেছ। তবে উনি অনেক কিছু পারে যেটা তোমার চিন্তা ভাবনার বাড়ি। বাট শোনো তাহলে, আজ থেকে অনেক বছর আগেকার একটা গল্প ওনারই মুখ থেকে আমি শুনেছিলাম। উনি নাকি একদিন রাত 10টা-11টার দিকে বাড়িতে ফিরছিল, তবে রাস্তাটা ছিল সেই রকম ভয়ঙ্কর একটা রাস্তা। রাস্তাটা অনেক ভয়ঙ্কর একটা রাস্তা ছিল, কারণ রাস্তাটা সেরকম ভালো না। উনি আমাকে বলল যে রাস্তাটা ভালো না, তো কি হয়েছে, এখান দিয়ে তো রাস্তা তো যাওয়া যাবে, আমি ভয় পাবো না। সে নাকি ভয় পেল না। সে আমি পরে মানে অনেক মানুষ ওনাকে নিষেধও করেছিল যে ওইখান দিয়ে যাবেন না, রাস্তাটা সেরকম ভালো না, আপনার কোনো বিপদ হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি এখান দিয়ে না গেলে আমরা অনেক মানে আপনার এই জায়গা দিয়ে না যাওয়াটাই বেশি উত্তম। তখন বলে যে আমি যেতে পারবো, আমি যত কষ্টই হোক আমি এখান দিয়ে যেতে পারবো। তখন বলে যে আপনি যা ভালো মনে করবেন সেটাই করেন, এখন আপনি যদি যাইতে চান আমরা তো আর বাধা দিতে পারি না। আচ্ছা যান আপনি, দেখে শুনে যাবেন কিন্তু, আর সাথে টর্চ আছে তো, টর্চ লাইট এগুলো আছে তো, লাইট লাগবে তো এখান দিয়ে অন্ধকার। বলে যে আমার লাইট লাগবে না, আমি নিজেই যেতে পারবো। তখন হ্যাঁ, তখন তখন সে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো ওই ভয়ঙ্কর রাস্তা দিয়ে, পুরনো
সরে। হ্যাঁ, ওই ভয়ঙ্কর রাস্তা দিয়ে সে হাঁটতে শুরু করলো আস্তে আস্তে। সোবাট তখন হাঁটতে হাঁটতে এক সুরে সে যখন একটা টর্চ নাই কিন্তু তার কাছে, তবে লাইট জাতীয় তার কাছে বলতে সেরকম একটা কিছু নাই। হ্যাঁ, সে একটা মন্ত্র পাঠ করে বলে যে আমি একটা মন্ত্র পাঠ করলাম। আস্তে আস্তে কি জন্য, হ্যাঁ, মন্ত্রটা কি তোমাদেরকে বলা যাবে না, মানে সে কারো কাছেই বলেনি, তবে মন্ত্রটা পাঠ করে আমি আস্তে আস্তে হাঁটতে ধরলাম। চারপাশটা আলো হয়ে গেল। হ্যাঁ, চারপাশটা আলো হয়ে গেল, আমি চলে আসলাম। তবে মাঝখানে আমার পিছন থেকে কে যেন একটা ডাক দিল, তবে আমি ডাকের সাড়া তো দূরের কথা, আমি কিচ্ছু মানে আমার বলে যে আমারও কিসের সাড়া দেবো, আমার কাছে কারোর দরকার পড়লে আসবেই একাই, আমি আর কাউকে সাড়া দিতে পারবো না। তখন আমিও আস্তে আস্তে হাঁটা শুরু করে দিলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমি বাড়ি অব্দিও পৌঁছে গেলাম। হ্যাঁ, তবে আমি যখন পিছনে তাকাইলাম, হ্যাঁ, বাড়ির মাঝখান অব্দি, বাড়ি তখন আসিও নি, মাঝখান অব্দি আমার পেছনে হয়তো কেউ একজন আসছিল, যেটা আমার ধারণা যে আমার পেছন পেছন হয়তো কেউ আসছে। আমিও ভয় পেলাম না, আমি আমার মতন পিছনে আবারও তাকাইলাম। তাকানোর পরে দেখি সাদা রঙের একটা কাপড়ের মতন কিছু একটা, মনে হলো যে সে আমার পিছু করছে অনেকক্ষণ আগে থেকেই। কেননা আমার মনের মধ্যে একটা মানে খোরাক, মানে কেমন যেন লাগছিল যে হয়তো আমার পিছু করছে কেউ, কিংবা আমাকে ফলো করছে। মনের মধ্যে একটা খোরাক কেমন যেন একটা জেগে উঠলো, এরকম একটা ভাব অনুভব হইল। সো তখন আমি মনে করলাম যে যাই হোক, হ্যাঁ, যাই হোক, যেমন তাই হোক, আমাকে ফলো করে লাভ নেই। তো তখন আমি যখন আরো বাড়ির দিকে আগাইতে শুরু করলাম, তখন আবারও পিছু করা শুরু করলাম। পিছনে তাকাইয়ে কাউকে পেলাম না, আমার মতো আমি বাসায় চলে আসলাম। তখন বাড়িতে ঢুকে আমি জানালা দিয়ে তাকাইলাম বাইরে, তখন দেখি যে দুইটা জিনিস আমার দিকে হাঁটতে হাঁটতে আমার কাছ দিয়ে আসছিল। দুইটা জিনিস, সেটা কি ভালো করে বোঝা যাচ্ছিল না, সাদা কাপড়ে মোড়ানো ছিল। হ্যাঁ, তখন ভালো মতন সেরকম একটা বোঝাও যাচ্ছিল না, তবে অন্য কিছু, হ্যাঁ, সাদা কালারের কাফনে মোড়ানো, মনে হচ্ছে সাদা কালারের কাফনের কাপড় দেয়া। হ্যাঁ, সাদা কালারের মোড়ানো। তো দেখতে বেশি ভালোই লাগছিল, তবে জিনিসগুলো কি বোঝা যাচ্ছিল না। এক জায়গা স্তব্ধভাবে দাঁড়িয়েছিল, গায়ে সাদা, জায়গায় জায়গায় লাল রঙের ছিটে ফোঁটা লেগে আছে, মনে হচ্ছে রক্ত। বোঝা যাচ্ছিল কেমনে জানেন? আমার বাসা থেকে তারা যেখানে দাঁড়িয়েছিল বেশি একটা দূরত্ব নয়, আর বাসার ওই জায়গা লাইটও লাগানো আছে। তো লাইটে আমার স্পষ্ট আমি দেখতে পাচ্ছিলাম যে ওইখানে ওইগুলো দাঁড়িয়ে আছে। তবে দেখে আপনারা নিজেরাও ভয় পেয়ে যাবেন। তখন কাকুটা এইগুলো গল্পটা বলল যে এরকম এরকম উনি আমাকে বলেছিল। সো কাকুর কাছে নাকি আর একটা গল্প আছে, তবে অন্য বিষয়, এই বিষয়ে নয়। ওটা নাকি কাকুর সাথেই ঘটেছিল। আমরা যে কাকুটাকে নিয়েছিলাম, যাকে আমরা নিয়েছিলাম গল্প করার জন্য, তার সাথেই ঘটেছিল। হ্যাঁ, তার সাথেই ঘটেছিল। তখন বলে যে তার সাথে ঘটেছিল, তখন বললাম যে আচ্ছা শোনা যাক। বলে যে তোমাদের হাতে সময় আছে তো? তখন বললাম আরে কাকু কি যে বলেন, আমাদের হাতে সময় আছে, আপনি একটু গল্প বলেন, গল্প শুনতে ভালো লাগছে। আর ভূতুরে গল্প, ভয়ের গল্প, এগুলো শুনতে তো আরো বেশি ভালো লাগে, জানেন না? বলে যে আচ্ছা তোমাদের হাতে তাহলে সময় যখন আছে, তাহলে তো তোমাদের অনেক ভালোই হবে, আমিও গল্পটা শেষ করতে পারবো। তখন সে গল্প বলতে বলতে শুরু করে দিল, মানে সেরকম একটা আজে বাজে কথা না বাড়িয়ে সে সরাসরি শুরু করে দিল গল্পটা। বলে যে আজ থেকে কিছু বছর, 1 বছর 2 বছর হবে আগে, আমি যে এতক্ষণ যার কথা বলেছিলাম তার বাড়ির সামনে দিয়ে আসছিলাম। সেরকম সচরাচর তার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া হয় না, তবে হঠাৎ করে একটা কাজের জন্য বেঁচে গেল তার বাড়ির সামনে দিয়ে আসা।
তবে তার বাড়ির সামনে দিয়ে আসতেও কিন্তু খুব সাধারণ মানুষ, মানে খুব মানে একটা সাধারণ কিছু না, তার বাড়ির সামনে দিয়ে আসতে আমাদের আসলে ভয় করে। কারণ তার বাড়ির সামনে দিয়ে আসতে দিনের বেলায় ভয় লাগে, কারণ অন্ধকার অন্ধকার। তবে রাত্রে ওইখান দিয়ে আসতে আবার লাইট লাগানো আছে, দিনের বেলায় ভয় করলেও রাত্রে লাইট লাগানো আছে। সে এরকম হলে কি হবে, রাত্রে তার বাড়ির সামনে দিয়ে আলোকিতই থাকে, তবে দিনেও অন্ধকার, কেমন গাছপালা দিয়ে বাড়িটা ঘেরা, অন্ধকার একদম কেমন যেন দেখায়। আপনারা অন্ধকার একটা বাড়িতে যে দেখবেন যেমন, ঠিক সেমনটাই, তবে রাত্রে বেশ ভালোই রাত্রে ওখানে দেখা যায়। তবে হ্যাঁ, রাত্রে ভালো মতন দেখা গেলেও দিনের বেলায় ভয় লাগে। তবে রাত্রে আমি আসছিলাম তার বাড়ির সামনে দিয়ে, বেশ লাইট লাগানো ছিল। লাইট লাগানো থাকলে আর ভয় লাগে কিসের? ভয় কিসের বাবা, লাইট তো লাগানোই আছে। তবে তখন আমরা চলে গেলাম আস্তে ধীরে সেই দিকে। হ্যাঁ, আমি একাই ছিলাম, তবে আমার সাথে একটা টর্চ লাইট ছিল বললে চলবে। কিসের জন্য একটা কাজে গিয়েছিলাম আমার সঠিক মনে নাই, বলতে শুরু আমার সঠিক মনে নাই যে কোন কাজটায় গিয়েছিলাম, তবে কাজে একটাই আমি গিয়েছিলাম। কাজটা যে কি আমার সেটাই তো মনে নাই, আসলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তখন বলে যে আচ্ছা, আপনি যতক্ষণ বোঝাতে পারবেন না যে কি কাজে, তাহলে ঘটনায় বলেন। আমরা বললাম, তখন বলে যে হ্যাঁ, ঘটনায় ফিরে যায়, আজে বাজে কথা না বলি। তখন বলে যে আমি ওনার বাড়ির সামনে দিয়ে যখন আসছি, তখন মনে হলো যে তার বাসার মধ্যে কোনো একটা কিছু কথা বলছে, আর কথা বলছে একটু মোটা কণ্ঠে, আর কথাগুলো আশপাশ থেকে আসছিল, বাড়ির মধ্যে থেকে নয়। তখন বাড়ির মধ্যে থেকে না আসলেও আশপাশ থেকে আসছিল। গল্পগুলো ছিল যে চল আজকে আমরা চল একটা কিছু করি আমরা। হয়তো দুইজন ছিল সেখানে, দুইজন থাকার কারণ, বোঝার কারণ কি জানেন? একজন একা একা তো কথা বলবে না, দুইজন একসাথেই কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, দুজন একসাথে কথা বলছিল, চল আজকে আমরা যাই এদিকে, চল দেখি একটু ঘুরেও আসি। হ্যাঁ, ঘুরে আসি, ঘোরাফেরা করি, কিংবা কোথাও কোনো কিছু পেলে, কোনো পুকুর পেলে আমরা সেখান থেকে কিছু খেয়ে নেব। কথা কিন্তু মনে হচ্ছিল কোনো ভূত পেচাস পিচেটের কথাই। হ্যাঁ, ভূত পেচেটরাই এরকম কথা বলে থাকে, চল আমরা ঘুরে আসি কিংবা এরকম করি। আর তারা ঘুরতে যাবে, বাট এখানে ইসের কথা আসলো কোথা থেকে, আপনার হচ্ছে কি যেন বলে, ওই আর কি কি বলে আমার একটু, ও পুকুরের আর কথা আসলো কোথা থেকে। তারা বলবে না হয় বলবে, পুকুরের কথা তো এখানে আসার দরকার নেই, পুকুরের কথা এখান থেকে কোথা থেকে আসলো। আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, তখন আমি এই কথাগুলো শুনে পুরা গেছি, মানে অবাক করা কাণ্ড। তখন আমি চারপাশ দিয়ে লাইট মারতে শুরু করলাম, চারপাশ দিয়ে লাইট মেরে কোথাও কাউকে দেখতে পেলাম না। ঝোড় জঙ্গলের মধ্যে, মানে বাড়ির আশপাশ দিয়ে, বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন গাছের উপর দিকে, ডান দিকে, বাম দিকে, পিছন দিকে, সামনের দিকে, চারপাশ দিয়ে লাইট মারলাম। বাট লাইট মারার পরে বাবারে বাবা, আমি কোথাও কোনো কিছু পেলাম না। হ্যাঁ, কোথাও কোনো কিছু পেলাম না। এই গল্পগুলো, এই কথাটা যখন শুনলাম যে চল আমরা আজকে ওইদিকে যাব, পুকুর পেলে কিছু খেয়ে নেব, আর ওইখানে একটা পুকুর আছে, স্থানটার কথা বলছে, আর ওই স্থানটা হচ্ছে ওই যে বাড়ির সামনে ছিলাম আমি, ওই বাড়ির কিছুক্ষণ হাঁটলেই পিছন দিকে, ওই বাড়ির পিছন দিকে কিছুক্ষণ হাঁটলেই ওইখান দিয়ে একটা পুকুর আছে। সো পুকুরটা তখন বলে যে চল আমরা ওই দিকে গিয়ে কিছু খেয়ে নেব, ওই পুকুরে যাব আমরা আজকে, অনেকদিন ওই হলো ওদিকে যাওয়া হয় না, সে কবে গেছি। তখন তারা আসলেই কি সেখানে যাচ্ছে না কোথায়, আমি ভয়ে আমি আর একটা পাও এখানে রাখলাম না, সরাসরি চলে আসলাম।